সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 823তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ঠাকুরগাঁয়ের ছেলে মোহাম্মদ মামুনের জীবনের কলিজা কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবনকারী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে 9 মাস গোপনে চাচার সংসার করে যাচ্ছে ভাতিজি, এবং এই ভাতিজি শুধুমাত্র তার মায়ের ইজ্জত বাঁচানোর জন্যই নিজের আপন চাচাকে বিয়ে করে, গোপনে সংসারও করে। দেখেন, এই গল্পটার প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে যে গত কিছুদিন ধরে আমি একটা নিউজ পাড়ায় একটা জিনিস খুব বেশি ঘোরাফেরা করছি, যে মোস্তাক আহমেদ এবং তৃষার বিষয়। আপনারা হয়তো অনেকেই জানেন, বইমেলাতে মোস্তাক গিয়েছিল, তৃষা গিয়েছিল, ওখান থেকেই বিষয়টা বেশি আলোচিত হচ্ছে। তো আমি আসলে আমার স্টুডিওতে তুহিন আমাকে বলে, ভাইয়া এই মেয়েটাকে আপনি চিনতে পারছেন? আমি বলি, না ভাই চিনি নাই। বলে, ভাই বেশ কিছুদিন আগে আপনার মনে আছে? আর তুহিন আমাকে ভিডিওটা দেখিয়েছিল যে ওই মেয়ে তাকে গাড়ির মধ্যে জোর করে অ্যালকোহল টাইপের কিছু খাওয়ানোর চেষ্টা করতেছিল মোস্তাক আহমেদ, এবং মেয়ে কান্নাকাটি করে বলতেছে আমি খাবো না, জোরাজোরি করতেছে, মেয়ে বলে খাবো না। এবং মোস্তাক আহমেদ ওই সময় বলে যে ঠিক আছে, আমি তোমার আম্মুকে ফোন করবো বা তোমার আম্মুকে ফোন করবো আমি। তো ওই সময় মোস্তাক আহমেদের ভিডিও ক্লিপ দেখে বোঝা যায় যে মেয়ের পরিবার জানতো যে মোস্তাক আহমেদের সাথে মেয়ের সামথিং কিছু একটা আছে, তা না হলে মোস্তাক আহমেদ কেউ বলে যে আমি তোমার আম্মুকে ফোন করবো। এবং তারই কিছুদিন পরে, তারই কয়েক মাস পরে আমাকে যখন তুহিন ওই মেয়ের ভিডিওগুলো দেখালো, মেয়ে তার মোস্তাক আহমেদকে দৌড়িয়ে হেঁটে বেড়াচ্ছে, চলাফেরা করতেছে, আমি জাস্ট বিশ্বাস করতে পারতেছিলাম না। যেই ভিডিও ক্লিপ দেখে আমার নিজের চোখে পানি আসছে, মেয়ের জন্য এত মায়া লাগলো, এত সিম্প্রিতে আমার মনে জন্মালো। এই মেয়েটা মাস কয়েক পরেই এই ভদ্রলোককে বিয়ে করে দিব্যি এমন করে সংসার করো। আমি মোস্তাক আহমেদের দোষ দিচ্ছি না, তৃষারও দোষ দিচ্ছি না। দেখেন, আজকে এক প্রান্তে তৃষা ভালো আছে তার স্বামী মোস্তাককে নিয়ে, অন্য প্রান্তে তার বাবা মা কান্না করতেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের এই সমাজের মানুষগুলোর মন পরিবর্তন হতে সময় লাগে না। আরেকটা কথা আপনাকে মানতেই হবে যে পরিবার যদি ঠিকভাবে সন্তানকে গাইডলাইন করতে পারে, এই সন্তান কখনো খারাপ পথে যায় না। বন্ধুরা, আমি যাই হোক আপনাদেরকে অনুরোধ করবো, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ঠাকুরগাঁয়ের ভাই মামুনের জীবনের বাস্তবিক গল্পটা শুনবেন, এবং গল্প শেষে মামুন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মামুন হোসেন, আমার বাড়ি ঠাকুরগাঁ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা ঠাকুরগাঁ শহরের কাছাকাছি কোনো গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন মাস্টার। আমার বাবা আমাদের এলাকারই একটা বেসরকারি মাদ্রাসার শিক্ষকতা করে। আমার বাবা আমাদের এলাকাতে যথেষ্ট পরিমাণের সম্মানিত একজন মানুষ। আমাদের এলাকার সমস্ত মানুষ আমার আব্বাকে অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসে। দিনদার একজন ফারেজগার মানুষ আমার বাবা। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি। বাবা যদিও আলেম মানুষ ছিল, কিন্তু আমাদের কাউকে আমার বাবা মাদ্রাসায় পড়াশোনা করাইতে পারেনি। যদিও বাবার ইচ্ছা ছিল আমি যেহেতু সবার ছোট, আমাকে কোরআনে হাফেজ বানাবে, কোরআনের লাইনে পড়াশোনা করাবে, কিন্তু আমার আম্মার কারণে এটা আর হয়ে ওঠেনি। আমার আম্মা মাদ্রাসায় পড়াশোনা করাটাকে মনে করে যে বোকামি। আমার মা ভাবে মাদ্রাসায় পড়াশোনা করলে কোনো বাচ্চা কাচ্চা মানুষ হয় না, এবং তারা ভালো কোনো চাকরি বাকরিও পায় না, যার জন্য পড়াশোনা করতে হবে ক্যাডেটে বা ভালো মানের কোনো স্কুলে। এইসব চিন্তাভাবনা করে আমার পরিবার আমাকে স্কুলেই ভর্তি করায়। আমি তখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি যখন এসএসসি পরীক্ষা দিই এবং আমার এসএসসি রেজাল্টও অত্যন্ত ভালো হয়, খুবই ভালো রেজাল্টে এসএসসি পাস করার পরে আমি আমাদের ঠাকুরগাঁয়েরই পরিচিত একটা কলেজে ভর্তি হই। আমি কলেজে পড়াশোনা করি, এবং আমার তখন যে বড় 3জন ভাই ছিল, আমার 3ও ভাই তখন বিয়ে করে ফেলে। আমার বড় ভাই একজন ইঞ্জিনিয়ার, এবং আমার যে বড় ভাইয়ের ছোট যে ভাইটা তিনি ডাক্তার, এবং এরপরের যে ভাইটা আছে তিনিও একটা সরকারি দপ্তরে খুব ভালো অবস্থানে চাকরি করে। আমার বাবা হয়তো মধ্যবিত্ত মানুষ ছিল, কিন্তু আমাদের পরিবারটা একটা সময় অনেক উচ্চবিত্ত পরিবার হয়ে ওঠে। পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক বেশি টাকা ইনকাম করতে থাকে। আমার বড় ভাইয়া বিয়ে করে, এবং এরপরের ভাই আমার 3ও ভাই বিয়ে করে। বিয়ে শুধু আমি করি নাই। তখন আমি কলেজে পড়াশোনা করতাম। আমার আব্বুর ইচ্ছা ছিল যে আমাকেও আমার বাকি 3 ভাইয়ের মতো উচ্চশিক্ষিত করে দেন, এরপর আমাকে বিয়ে করাবে। এটা আমার আব্বুর ইচ্ছা ছিল। আব্বুর ইচ্ছা মতোই আমি তখন পড়াশোনা শুরু করি বা পড়াশোনা করি। এভাবে সময়গুলো পাস হতে হতে
একটা সময় আমার একদম ছোট যে ভাই আছে, মানে আমার ইমিডিয়েট বড় যে ভাইটা আছে, ওই ভাইয়ের শ্বশুর বাড়িতে একদিন আমরা যাই। আমরা ওই ভাইয়ের শ্বশুর বাড়িটাকে আমি অনেক পছন্দ করতাম, কারণ ওই বাড়িটা অনেক বেশি সুন্দর ছিল। মানে একরকম নদীমাতৃক একটা গ্রাম ছিল। আমাদের ঠাকুরগাঁ থেকে মোটামুটি অনেক দূরে ভাইয়ের শ্বশুর বাড়ি। তো সেই শ্বশুর বাড়িতে আমি যাই, গিয়ে আমরা অনেক মজা মাস্তি করি। মাঝে মাঝে আমি ওই বাড়িতে যাইতাম। তো ওই সময় যখন যাই, আমার ভাবির একজন ছোট বোন আছে। তো যে মেয়েটার নাম হচ্ছে মারিয়ার বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পরে হাজব্যান্ড অনেক নেশা করতো, মানে খুবই নেশাখোর টাইপের একটা মানুষ ছিল। তো এরকম নেশা করার কারণে ওই হাজব্যান্ডের কাছ থেকে মারিয়াকে নিয়ে আসে। মানে মারিয়াকে প্রচুর মারতো, গায়ে হাত তুলতো, খুবভাবে মূল্যায়ন করতো না, স্ত্রীর কোনো মর্যাদাই দিত না। তো যার জন্য মারিয়া একটা সময় বাধ্য হয়ে আমার ভাবিকে বলে, এবং আমার ভাবি ভাইয়া সহ ওর বাবা মা সবাই মিলে মারিয়াকে ওই পরিবার থেকে নিয়ে আসে। পরিবার থেকে নিয়ে আসার পরে মারিয়া তখন আমার ভাবির পরিবারেই থাকে, মানে আমাদের ভাবির বাপের বাড়িতেই থাকে। তো আমি যখন এবার ওখানে বেড়াইতে যাওয়ার পরে দেন মারিয়া তখন আমার সাথে অনেক বেশি মিশে যায়, হ্যাঁ, আমার সাথে অনেক ক্লোজ হয়ে কথা বলে। হয় না একটা বিহাই গেলে মানে বিহাইনের সাথে যেরকম আলাপ আলোচনা করা দরকার এরকম আলাপ আলোচনা করে। তো সেই সময় শীতকাল ছিল। তো তাদের ওই গ্রামটা মানে খুবই সুন্দর একটা গ্রাম ছিল, এবং সেখানে বিশেষ করে প্রতিটা গাছে গাছে মানে খেজুর গাছে হাঁড়ি দেওয়া হতো, খেজুরের রস পড়তো। এবং উইন্টারের ওই মৌসুমে আমি যখন ভাই শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই, দেন রাতের বেলায় মারিয়া তখন আমাকে বলতেছে, বিহাই খেজুরের রস খাবেন? তো আমি বললাম, আমি তো আসলে খেজুরের রস খাই না, আর মানে কীভাবে পারে আমি সেটাও জানি না। ও আমাকে বলে, আপনি যদি খান তাহলে চলেন আমার সাথে, আমি আপনাকে খেজুরের রস খাওয়াবো। তো তখন রাত অনেক, প্রায় 11:30 12টার মতো বাজে। আমি তখন বললাম যে এই রাতের বেলায় খেজুরের রস খাওয়ার জন্য যাব, আমার কাছে জানি বিষয়টা কেমন মনে হচ্ছে। পরে আমাকে বলতেছে, না বিষয়টা কোনো কিছু না, আমি খেজুরের রস পেরে আপনাকে খাওয়াবো। আমি বললাম, আপনি পারবেন? আপনি কি পারেন গাছে উঠতে? আমাকে বলে, হ্যাঁ পারি। তিনি কিন্তু আমার বয়সেরও একটু বড় হবে, হয়তো 2-3 বছরে বড় হতে পারে। তো আমাকে বলে যে আমি আপনাকে খেজুরের রস পেরে খাওয়াবো, আপনার সাথে চলেন। তো আমি যেতে যাই না, একরকম জোরাজোরি করে আমাকে তখন নিয়ে গেল। তো আমি তখন ওনার সাথে গেলাম, উনি আর আমরা দুজনে, আর কেউ নেই। তো গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এবং যাওয়ার পাশে রাস্তার পাশে তখন খেজুর গাছগুলো পড়ে, এক একটা অনেক মোটা মোটা অনেক লম্বা বড় বড় খেজুর গাছে। উনি তখন কটিকে একটা শাড়ি পরে, মুহূর্তের মধ্যে শাড়িটাকে উপরে উঠে কুচি দিয়ে ফেলে, নিচে শর্ট প্যান্ট থাকে, এবং শর্ট প্যান্ট পরা অবস্থায় তিনি তখন গাছে উঠে যায়। আমি অদ্ভুত নজরে গাছের দিকে তাকিয়েছি, একেবারে কাঠবিড়ালির মতো টুক 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 করে উনি গাছের মাথায় উঠে হাঁড়ি পাড়ি নিয়ে আসে। মানে মনে হয় যেন উনি প্রফেশনাল একজন গাছি। ওনার গাছে ওঠার ধরন দেখলে কেউ বিশ্বাসই করবে না যে উনি একটা মেয়ে মানুষ, এটা কারো বিশ্বাসই হবে না, এত পরিমাণের ভালো গাছ বাইতে পারে। এবং 1 2 3 করে আমাকে প্রায় 3টা হাঁড়ি রস পারলো, এবং আমাকে একটু একটু করে খেতে দিল। আমি খাইলাম, আলহামদুলিল্লাহ আমার ভালোও লাগলো। খেজুরের রস খাওয়ার পরে আমি তখন বললাম যে বেআইন চলেন আমি বাড়ি যাই, আমার ভয় লাগতেছে, এত রাতের বেলা বাইরে খেজুরের রস খাচ্ছি, কোত্থেকে কেউ না কেউ দেখে ফেলে, এবং দেখে ফেলে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। উনি আমাকে বলে, সমস্যা নেই, আপনি চলেন। তো এই কথা বলে তখন বাড়ির দিকে আসি, এবং বাড়ির দিকে আসার পরে তখন তো সবাই ঘুমিয়ে থাকে, বুঝছেন তো গ্রামের বাড়ি, শুনশান নীরবতা। তো ভাবি আমারে বলে, মানে ভাবির ওই বোন আর কি, মারি আমাকে বলে যে জানেন বিয়াই, ভয় পাই না, আমাদের এলাকাতে কিন্তু একটা জিনের প্রকোপ আছে। আমি কিন্তু ভাই জিনকে আবার অনেক ভয় পাই, মানে জিন ভূতের জিনিসগুলোকে আমার খুব ভয় লাগে। তা আমি তখন বললাম, কি বললেন আপনি, আপনার বাড়িতে জিন আছে? আমি তো আগে অনেকবার আসছি, এই কথা তো শুনি নাই। পরে বলি, ইদানিং ধরে আমাদের এলাকার একটা মহিলা বিষ খেয়ে মারা গেছে, এবং এই মহিলাটা মারা যাওয়ার পরে গ্রামের এই অবস্থা। গ্রামের বিভিন্ন বাড়ির সামনে গিয়ে ডাকে, দরজা ধাক্কায়, আপনি গিয়ে ঘরে ঘুমান, সমস্যা নাই, রুমে গিয়ে ঘুমান, কিন্তু দরজা যদি কেউ ধাক্কা দেয় তাহলে কিন্তু আপনি বিয়ে দরজা খুলেন না। তা আমি তখন বললাম যে এটা আপনি কী ধরনের কথা বলেন, মানে আমার তখন খুব ভয় লেগে গেছে, আমি প্রচণ্ড ভয় পাইছি। ভাইয়াও আছে, ভাবিও আছে, বাট তারা তো অন্য রুমে ঘুমাচ্ছে। তাই আমার তখন আর ঘুম আসতেছে না, মানে আমি আর ভয়ে রুমে যাচ্ছি না। পরে আমাকে বলে, কী হলো, রুমে যাবেন না? আমি বললাম, রুমে যাবো, কিন্তু ভয় তো প্রচুর পাচ্ছি, মানে এত পরিমাণের ভয় পাচ্ছি যে এত ভয় নিয়ে আমি ঘুমাবো কেমন করে, আমি তো ঘুমাইতে পারবো না। পরে মারিয়া বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি আপনার সাথে রুমে যাব? আমি বললাম, রুমে আপনি আসবেন, মানে আমার কাছে জানি কেমন লাগতেছে। পরে আমাকে বলে, না, ফজরের আজান পর্যন্ত আমি আপনার রুমে থাকবো, আপনি আর আমি মিলে প্রয়োজনে কিছু না কিছু একটা করবো, দেন ফজরের আজান দিলে আমি আমার রুমে চলে যাব। আমি বললাম, কেউ যদি উঠে দেখে ফেলে তখন কি হবে? মারিয়া তখন আমাকে বলে যে আমাদের বাড়ির মানুষগুলো একবার যদি ঘুমিয়ে যায় মরা মানুষের মতো শুয়ে থাকে, কেউ মরে গেলেও তারা দরজা খুলবে না। সো আপনি ভয় পাইন না, আমাদেরকে কেউ ডাকবেও না, কেউ দেখবেও না, আপনি চলেন, আপনার সাথে আমি যাই, এবং আপনি যখন ঘুমিয়ে যাবেন আমি আপনার পাশে বসে থাকবো, ফজরের আজান দিলে আমি চলে আসবো। তো অনিচ্ছাকৃত শর্তেও আমি তখন রাজি হয়ে গেলাম, শুধু এই ভূতের কারণে, কারণ আমি তো ভূতকে ভয় পাই। তো ভূতের কারণে রাজি হলাম। রাজি হওয়ার পরে দেন মারিয়া তখন আমার সাথে রুমের মধ্যে ঢুকলো। রুমে ঢোকার পরে ও তখন বসে আছে, আমি তখন বললাম যে আমিও বসে আছি। অনেকক্ষণ বসে থাকার পর আমার মানে ঘাড় ব্যথা করতেছে, কাল ব্যথা করতেছে। পর আমি বললাম যে আমি কিন্তু শুয়ে যাব। তো বলা, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুয়ে যান।
আমি তখন শুয়ে গেলাম এবং শুয়ে যাওয়ার পরে ও তখন অনেক কথা বলতেছে আমার সাথে, এটা ওইটা অনেক কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার তখন ঘুম চলে আসে। তো ঘুম যখন চলে আসে, আমার যখন একটু করে আমি ঘুমটা ভাঙে, আমি তখন বুঝতে পারতেছি যে আমার শরীরে কেউ একজন টাচ করতেছে, আমার শরীরে কেউ একজন স্পর্শ করতেছে, এবং বুঝতে তখন আমার বাকি ছিল না যে এই কাজটা মারিয়াই করতেছে। আমি যদিও ঘুমের ঘরে তাকে একবার দুইবার করে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আসলে কোনোভাবেই কোনো কাজ হলো না। একটা পর্যায়ে তার সাথে আমার এই অবৈধ সম্পর্কটা হয়েই গেল, এবং এটা হয়ে যাওয়ার পরপরই তখন ফজরে আজান দেয়। আজান দিলে পরে মারিয়া বলে, আমি চলে যাই, বিয়ে কালকে আপনার সাথে কথা হবে। এটা বলো তখন আমার রুম থেকে বেরিয়ে যায়, এবং সকালবেলা ভোরে উঠেই মারিয়া তখন গোসল করে, এবং গোসল যখন মারিয়া করে তখন আমার ভাবি মুসকে মুসকে হাসতেছে, কখনো আমার দিকে তাকায়, কখনো মারিয়ার দিকে তাকায়। একটা পর্যায়ে ভাবি এসে আমাকে বলে, কী ব্যাপার, বাসর করে ফেলছেন? এটা যখন ভাবি আমাকে বলে, আমার তখন এত খারাপ লাগে আমি বলে বোঝাতে পারবো না। ভাবি এই কথা বলা মাত্রই আমি তখন বাড়ি থেকে বেরিয়ে যাই, ঘর থেকে বেরিয়ে যাই। আমি বলি, ভাবি এটা কী ধরনের কথা বলেন? এবং অনিচ্ছাকৃতভাবে ভাবি আমাকে জোরাজোরি করে রাখার জন্য আমি আর রাখি না, থাকি না, আমি নিজেই চলে আসি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর আব্বু আম্মু বলতেছে, কী রে তুই এত কষ্ট করে গেলি, তোর ভাই ভাবি সবাই রেখে চলে আসলি? হ্যাঁ, আমার ওই বাড়িতে ভালো লাগতেছে না, আমি থাকতে পারবো না, আমি চলে আসছি। তো আমার আব্বু বলে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, চলে আসছি তো, বাড়িতেই থাক। এরকম করে বাড়িতে থাকতেছি, অ্যান্ড ভাবি তার 2 দিন পরে আসে, আয়সা আমাকে বলে, এর মাঝে কিন্তু মারিয়া আমাকে কন্টিনিউ কল দিচ্ছে। আমি কিন্তু মারিয়ার কল ধরি না, মারিয়ার কল আমি রিসিভ করি না। পরে 2 দিন পরে ভাবি বাড়িতে আসছে, আয়সা আমাকে বলতেছে, কী ব্যাপার দেওরা, মারিয়ার কল ধরো না কেন? আমি তখন বললাম, কেন কল ধরবো না কেন, ওকে আপনাকে বিচার দিচ্ছে? ভাবি তখন বলতেছে, বিচার দেওয়ার কী আছে, ওকে মিথ্যা কথা বলছে। আমি বললাম, দেখেন, সত্য কি আর মিথ্যে এইটা আমি জানি না, আপনি কোনটাকে সত্য বলে চালাচ্ছেন আর কোনটাকে মিথ্যে বলতেছেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাবি বিশ্বাস করেন আমার ভিতরে কিন্তু এইসবের কোনো কিছুই নেই। ওই তখন আমাকে বলতেছে, আমি তোমাকে ভালো করেই চিনি যে তুমি কেমন, রাতের বেলায় ভালো করেই তো ওই দিন খেলে আসছিলা। আমি বললাম, ভাবি আপনি এরকম করে খারাপ কথা বললেন না। পরে বলে, আর দূর বোকা, আমার বোন, সমস্যা নাই, তুমি তোমার মতো করে চালায় যাও, কিন্তু ওর ফোনটা রিসিভ করো, এবং যেহেতু তার সাথে তোমার একটা সম্পর্ক হয়েই গেছে, ফোনটা রিসিভ না করলেও খুব কষ্ট পাবে, কান্নাকাটি করবে। তো আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। এরপরে আমি ওর কলটা রিসিভ করি, তো রিসিভ করে তার সাথে আমি কথাবার্তা বলি। এরকম করে কথাবার্তা বলতে বলতে আমার দিক থেকে আসলে মারিয়াকে কি ঠিক এতটা ভালো লাগতো না, এমনি স্বাস্থ্য ভালো ছিল, বাট একটা মেয়ে হলে যাকে বিয়ে করব বা এরকম কিছু না, কিন্তু খুব একটা ভালো লাগতো না। এরকম করে কথা বলি মাস 4 মতো কেটে যায়, বাট এই 4 মাসের মধ্যে মারিয়া অনেক চেষ্টা করে আমাকে তাদের বাড়িতে নেওয়ার জন্য, এবং আমাদের বাড়িতেও মারিয়া বেড়াইতে আসে। মারিয়া যখন আমাদের বাড়িতে বেড়াইতে আসে, আমি তখন বাড়ি থেকে পালিয়ে যাই, বাড়িতে থাকি না, বাড়ি থেকে চলে যাই। ও তখন আমার খুব আমার সাথে আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করে যে, আমি আপনাদের বাড়িতে আসলাম বেড়ানোর জন্য, আপনি আমাকে রেখে চলে গেলেন। আমি জানি যে আমি যদি এখানে থাকি তাহলে কোনোভাবে তার হাত থেকে আমি রেহাই পাবো না, ও আমার সাথে এটা করবেই। এই জন্য কিন্তু আমি বাড়ি থেকে চলে গেছি। এভাবে 3-4 মাস পরে হঠাৎ করে একটা সময় আমার ভাবি আমাকে এসে বলে, তুমি যেটা করছো এই কাজটা ভালো করে নেয়। আমি বললাম, পরে বলে, মারিয়া তো এখন প্রেগনেন্ট, ডিরেক্টলি বলে বসলো। আমি তখন বললাম, কী বলেন, মারিয়া প্রেগনেন্ট? মারিয়ার সাথে আমার এই ধরনের কোনো কাজ হয়নি। উনি বলা, হয়নি, আমাদের বাড়িতে যেদিন ছিল সেদিনই তো হয়েছে। তাই আমি বললাম, একবার যদি এই ধরনের কাজ হয় তাহলে কি বাবু হয়? ভাবি আমাকে বলে, হ্যাঁ, বাবু হওয়ার জন্য 10 বার এই ধরনের কাজ করা লাগে না, একবারই যথেষ্ট, এবং একবারে ওর পেটে বাবু হয়ে গেছে, এখন কি করবা? আমি তখন বললাম, ভাবি দেখেন, এটা তো আসলে আনফর্চুনেটলি হয়ে গেছে, এটার জন্য আমিও প্রস্তুত ছিলাম না, মারিয়াও ছিল না, তো যাই হোক, একটা ভুলবশত ব্যাপারটা হয়ে গেছে, এখন আপনি মারিয়াকে বলেন যাতে বেবিটা নষ্ট করে ফেলে। এই কথা বলা মাত্রই ভাবি তখন প্রচণ্ড রকম রেখেছে, আমাকে বলে, কি বললা, বাচ্চা নষ্ট করে ফেলতে বলতেছো? তোমার মতো লম্পট এই কথা কীভাবে বললা? আমার বোনের সাথে অবৈধ সম্পর্ক করার আগে তোমার মনে ছিল না যে ওর পেটে বেবি হয়ে যেতে পারে, এখন তুমি ওকে বিয়ে করবা? আমি তখন আসলে কিন্তু আমি মারিয়াকে বিয়ে করতে চাই না, কারণ তাকে আমার ভালো লাগে না। একবার যেটা হয়েছে সেটা ভুলবশত, এবং এখন যে আমি তার সাথে কথা বলি, বাট কথাই বলে, কখনো মন থেকে কথা বলি না, ভিতর থেকে তার জন্য আমার কথা আসে না। ও ফোন দিলে আমি কথা বলি, বাট আমার নিজ থেকে আমি ফোনও দিই না। কি তারই মাঝে ভাবি যখন হঠাৎ করে আমাকে এটা বললো যে তুমি মারিয়াকে বিয়ে করো, আমার মাথায় তখন পুরো আসমানটা ভেঙে পড়লো। আমি তখন কথা বলতে পারতেছিলাম না, যে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি ভাবিকে বারবার বলতেছি, ভাবি এটা কী ধরনের কথা আপনি বলেন, আমি মারিয়াকে কীভাবে কেমনে? উনি আমাকে বলে, কীভাবে কেমনে সব ভাত, তুমি মারিয়াকে বিয়ে করবা এবং মারিয়াকে নিয়ে তুমি সংসার করবা। মারিয়া অনেক লক্ষ্মী মেয়ে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেছে, আমি বিষয়টা কাউকে জানাতে চাই না, শোনাতে চাই না। তুমি তোমার আব্বা আম্মাকে বলো যে তুমি মারিয়াকে পছন্দ করো, অ্যান্ড এরই মাঝে তোমরা বিয়ে করো। তখন ভাবি যখন আমাকে এই কথাটা বললো, বলার পর আমি তখন আমার তখন আর পড়াশোনার প্রতিও মনোযোগ বসে না, আমি খাওয়া দাওয়াও করি না, প্রচুর কান্নাকাটি করি, কখনো এই দিকে কখনো ওই দিকে, বিভিন্ন জায়গায় যাই, কান্নাকাটি করি, কিরে আমার সাথে কী হয়ে গেল, এটা যে হবে আমি তো কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই, কল্পনাও করি নাই যে এমন একটা নাখাদ্যম ঘটনা আমার সাথে ঘটে যাবে।
তাই না? আমি কোনোভাবেই কাউকে বুঝাইতে পারতেছি না। মানে ভাবি তখন আমাকে একদিনের পর একদিন প্রেশার দিয়েই যাচ্ছে। কী ব্যাপার মামুন, কী করলা? তোমার আম্মুর সাথে কথা বলছো? তোমার আব্বুকে জানাইছো? এবং তুমি যদি এটাতে কোনো কিছু না করো আমি কিন্তু তোমার ভাইয়াকে জানাই দিব। যখন ভাইয়াকে মানে জানিয়ে দেওয়ার ধমক দেয়, আমি তখন বুঝতে পারতেছিলাম না আমি কী করব। এবার এক পর্যায়ে ভাবি তখন আমার আব্বুকে বলেই দেয়। আমার আব্বুকে বলে দিই যে এমন আমার ছোটো বোন মারিয়াকে আপনার ছেলে মামুন অনেক পছন্দ করে। এটা বলার পরে আব্বু তখন আমাকে একদিন ডেকে আমাকে জিজ্ঞেস করে যে মামুন, তোর ভাবি বলতেছে তুই নাকি তোর ভাবির ছোটো বোনটাকে অনেক পছন্দ করিস, এটা কি সত্য? তুই কি জানিস যে মেয়েটার বিয়ে হয়েছে এবং বিয়ে হওয়ার পরে সে তার শ্বশুরবাড়ি থেকে চলে আসছে, ডিভোর্সে একটা মেয়ে, এবং আমি যতদূর জানি এই মেয়ের আরও এলাকার অনেক ছেলেদের সাথে সম্পর্ক আছে। এটা জানার পরে আমার তখন অনেক খারাপ লেগে গেল যে আমার আব্বাকেও ভাবি বলে দিল। আমি তখন ভাবির সাথে খুব রাগারাগি করলাম এবং রাগারাগি করে ভাবিরই বললাম যে ভাবি, মারিয়ার সাথে আমার যেটুকুন সম্পর্ক হয়েছে ওই সম্পর্কের মাঝে মারিয়ার পেটে বাচ্চা আসার কথাই না, এটা পুরো একটা মিথ্যা কথা, এই বাচ্চা আমার না। ভাবি তখন বলে ও আচ্ছা, তাহলে কি আমি এখন মারিয়াকে বলবো থানায় গিয়ে মামলা করে ডিএনএ করানোর জন্য, ডিএনএ টেস্ট করাতে বলবো? আমি তখন বললাম যে ভাবি এই ধরনের কথা কেন বলতেছেন? আপনি আমাদের পরিবারের মানুষ, আপনি বারবার আপনার বোনের পক্ষ কেন নিচ্ছেন? ওই তখন হাসতে হাসতে বলে তার মানে তুমি আমার বোনের জীবনের 12টা বাজাই দিবা, আমি কিছুই বলবো না, এটাই মনে করতেছো? আমি বললাম যে ভাবি দেখেন, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এই বিষয়টা নিয়ে কথাবার্তা না বলে আপনি মেহেরবানি করে আপনি একটু বুঝতে চেষ্টা করেন, আপনি অন্য কোথাও বিয়ে দিয়ে দেন এবং প্রয়োজনে আপনি আমাকে যা করতে বলেন আমি তাই করব। ভাবি আমাকে বলে মারিয়ার যদি বিয়ে হয় তবে মামুন তোমার সাথেই হবে, অন্য কোনো ছেলের সাথে না। হয় মারিয়া বসে যে আমার বাড়িতে আসবে, না হয় মারিয়া লাশ হয়ে কবরে যাবে। এরকম করে ভাবি আমাকে প্রেশার দিয়ে থাকে। এবার আমারও বিষয়টা তখন সন্দেহতে লেগে যায় যে মারিয়ার সাথে আমার যেটুকুন সম্পর্ক হয়েছে ওইটুকুন সম্পর্কে তো মারিয়ার পেটে বাচ্চা আসার কথাই না। তো এরপরে ভাবি বলে ভেবে আসছে এবং আমার আব্বাও বলে এই মেয়ের অন্য কোনো সম্পর্ক আছে বা অন্য অনেক ছেলেদের সাথেও কথা বলে, এরকম আমার আব্বাও বলতেছে। তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমাকে বিষয়টা ইনকোয়ারি করতে হবে যে আসলে মূলত কী। এবার আমি মারিয়ার এলাকাতে খোঁজখবর নিতে শুরু করি এবং খোঁজখবর নিতে নিতে একটা পর্যায়ে জানতে পারি যে আমার ভাবি যেটা, আমার বাবা যেটা বলেছে এটাই সত্য। ওই এলাকাতেও ওর মারিয়ার দূর সম্পর্কের এক চাচাতো ভাইয়ের সাথে মারিয়ার সম্পর্ক আছে এবং গোপন সূত্রে আমি এরকম নিউজও পাই ওই ছেলে প্রায় প্রতি রাতে মারিয়ার ঘরে আসে এবং মারিয়ার পেটে যে সন্তান এটা ওই ছেলের সন্তান। কিন্তু ওই ছেলের কাছে মারিয়ার বাবা মা মারিয়াকে বিয়ে দেবে না, কারণ ওই ছেলেটা অনেক গরিব এবং ওই ছেলেটাও বিয়ে করছে, তারও বউ আছে, বাচ্চা আছে, তার জন্য ওখানে বিয়ে দেবে না। কিন্তু মারিয়ার বাবা মা এবং মারিয়া ইভেন আমার ভাবি পরিকল্পিতভাবে মারিয়াকে আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। বিষয়টা যখন আমি পুরোপুরি বুঝতে পারি, ভাবি তখন এরই মাঝে আমাদের পুরো বাড়ির মানুষকে বিষয়টা জানায় দেয়। আমার মা, আমার বাবা এবং আমার বড় ভাইয়া, তিনও ভাইকে জানায়, ভাবিদেরকে জানায়। মানে এবার আমার ভাইয়া, বড় ভাই আমাকে একদিন রুমের মধ্যে নিয়ে ইচ্ছা মতো পিটাইছে। যে তোরা আমি ভালো মনে করছিলাম, আমার সবচেয়ে ছোটো তুই অনেক ভালো হবি, নম্র হবি, ভদ্র হবি, কিন্তু তুই এত বড় একটা বেয়াদব হইলি। মানে ভাই আমাকে খুবভাবে মারে। মারার পরে আমি জাস্ট ভাইকে একটা কথাই বলি যে ভাই তুমি যে আমাকে মারতেছো, অন্যায়ভাবে মারতেছো। আসলে কিন্তু আমি এরকম কোনো কিছুই করি না, এটা তোমার ভুল ধারণা। কিন্তু ভাই আমার কোনো কথাই শোনে না, আমাকে একদম গরুর মতো পিটায়। যাই হোক, পিটানো শেষ হওয়ার পরে আব্বু তখন আমাকে ডাকে। আমার আব্বু কিন্তু আমাকে অনেক বুঝতো, মানে অনেক বুঝে। আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে যে কী হয়েছে রে বাবা। আমি বললাম যে বাবা দেখেন এই ঘটনা। আমি তখন আব্বুর কাছে আর কথা লুকাই না। একবার যে তার সাথে আমার ফিজিক্যাল হয় আমি সেটা আমার আব্বুকে বলি যে একবার তার সাথে আমার এই ধরনের সম্পর্ক হয়। আমার আব্বা বলে আমি যথেষ্ট পরিমাণের খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নেওয়ার পর আমি যেটা বুঝলাম, মানে আমি একটু আগে যেটা বললাম যে ওই মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে, অন্য কোনো ছেলের সাথে ওর গভীর সম্পর্ক আছে, আসলে মূলত এটাই সত্য। এবং এটা আমার আব্বা আমাকে বললো যে এই মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে, ওই ছেলের সাথে মেয়ের অনেক কিছু হয়েছে এবং এখনও হচ্ছে। তাই আমার বাবা, আমি তখন বললাম যে আব্বু কী করা যায়? আব্বু আমাকে বলে তুই বাড়ি থেকে পালায়া যা, এখন তুই আর এখানে থাকার দরকার নেই। আব্বু তখন আব্বার এক বন্ধুর ঠিকানা আমাকে দেয়। মানে আব্বার ওই বন্ধু ঠিকানা ঠাকুরগাঁয়ে, কিন্তু অনেক দূরে, আমাদের এলাকা থেকে অনেক দূরে। তো সেখানে আমাকে বলে তুই ওখানে চলে যা আমার বন্ধুর বাড়িতে, এবং এখানে থাকলে তোকে তারা জোর করে হলো, তোর ভাইয়েরা সবাই ধরে জোর করে ওই বেয়াদব মেয়েটাকে তোকে বিয়ে করায় ফেলবে, এবং ওই বেয়াদব মেয়ে যদি বসে যে আমার পরিবারে আসে, আমার পরিবারটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো একটা কাজ করতে চলে যা। আমি তখন কলেজে পড়তাম, আমার পড়াশোনা বন্ধ করে আমি তখন আব্বুর ওই বন্ধুর বাড়িতে চলে যাই। আব্বুর বন্ধুর বাড়িতে যাওয়ার পরে আমি সেখানে থাকতেছি। তো একদিন আমি কী করলাম, 2 দিন থাকার পরে 3য় দিন ওখানে একটা মাঠ আছে, স্কুলে একটা মাঠ আছে। তো স্কুল মাঠে আমি খেলতে গেছি। আসরের পরে আমি দেখলাম একটা মেয়ে খুবই সুন্দরী, মানে অনেক সুন্দরী, ছোট্ট একটা মেয়ে, বাট দেখলে অনেক ভালো লাগে, অনেক কিউট চেহারার। ওই মেয়েটা দেখলাম যে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং তখন আমি থেকে বের হইলাম, মানে স্কুলের মাঠে। তো আমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছি স্কুলের বই হাতে নিয়ে। অনেক লম্বা না, খাটো করে, বাট দেখতে অনেক সুন্দর, অনেক কিউট চেহারা। মানে একবার যদি কোনো ছেলে এই মেয়ের মুখের দিকে তাকায়, ওই ছেলে ওই মেয়ের প্রেমে পড়ে যাবে, এত সুন্দরী। তো আমি এটাকে দেখা মাত্র আমি তখন চমকে গেলাম। আমি তখন
মানে আমার আব্বার বন্ধুর ছেলেকে ওনাকে বললাম যে ভাই মেয়েটাকে, পরে বলো ওর নাম ইভা। তো কী হয়েছে? পরে বলো অমুক বাড়িতে থাকে, মেয়েটা অনেক গরিব। আমি বললাম মানে? বলো ওর বাবা নাই, ওর বাবা মারা গেছে, ওর বাবা মারা যাওয়ার পরে মেয়েটা তার মায়ের সাথে আছে। তবে মেয়েটার চাচা অনেক বড় লোক, তাদের অনেক টাকা পয়সা আছে এবং চাচার ব্যবসা বাণিজ্য আছে, গাড়ি আছে, ট্রাক আছে, অনেক বিজনেস আছে। তো যাই হোক মেয়েটাকে আমার এক দেখায় ভালো লাগছে, ওইটুকুন আমার খুব ভালো লাগছে। লাগার পরে এরপরে 2 দিন পর আব্বুর সাথে ফোনে কথা হচ্ছে। আমি তখন নতুন একটা সিম ইউজ করি, ওই সিম নাম্বারটা শুধুমাত্র আব্বুকে দিই, আর কাউকে দিই নাই। ওই সিম নাম্বারটা শুধুমাত্র আব্বু জানতো। আব্বু তখন আমাকে বলতেছে যে বাবা মামুন, আমি তোকে বিয়ে করাবো, আমি মেয়ে খুঁজতেছি, যদি কোথাও ভালো মেয়ে পাই আমি তোকে বিয়ে করাই দেবো, কারণ তোকে বিয়ে ছাড়া আমি বাড়িতে আনতে পারবো না। তোকে বিয়ে ছাড়া বাড়িতে আনলে ওই মেয়েটা কী বলে মারিয়া মেয়েটা আমাদের পরিবারে চলে আসবে, এসে অনেক ঝামেলা করবে। এই জন্য আমি তোকে একেবারে বিয়ে করে বাড়িতে আনবো। আব্বু আমাকে এটা বললো। আমি তখন আব্বাকে বললাম যে হ্যাঁ আব্বা, এটাই করতে হবে, বিয়ে করে যেতে হবে, কারণ বিয়ে ছাড়া বাড়িতে গেলে আমাকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। আমার আব্বু বলে ঠিক আছে। তো এনিওয়ে যাওয়ান হঠাৎ করে আমি আব্বুকে বলছি আব্বু তোমার বন্ধুর বাড়িতে আসছে, ওইখানে একটা মেয়ের আমার খুব ভালো লাগছে, আব্বু তুমি যদি একটু কথাবার্তা বলে দেখতে যে ওই মেয়েটাকে আমার কাছে বিয়ে দেবে কিনা। আব্বুরে বললাম। আব্বু তখন আমাকে বলতেছে যে আমি তো জানি না, আচ্ছা ঠিক আছে মেয়ের বাড়ি কই? আমি বললাম যে ওই যে মানে ওনার ভাই আছে, সুমন ভাই আছে আর কি, মানে আব্বার বন্ধুর ছেলে। আমি বললাম সুমন ভাই কিন্তু চিনে। আমার আব্বু বললো আচ্ছা ঠিক আছে তুই সুমনের কাছে দে। পরে সুমন ভাইকে দিলাম, সুমন ভাই কথা বললো। আমার আব্বু এবার ব্যাপারে জিজ্ঞেস করলো, তো সুমন ভাই তখন বললো যে হ্যাঁ এই ঘটনা, মানে পুরো ডিটেলসটা বললো। বলার পর আমার আব্বু তখন বলে ঠিক আছে আমি কালকে তোমার আব্বুর সাথে কথা বলবো। পরের দিন আমার আব্বা ওরা মানে সুমন ভাইয়ের আব্বুর সাথে কথা বলে, কথাবার্তা বলা শেষ হওয়ার পরে আমার আব্বা এর পরের দিনে রাতে আমাকে জানাই দিচ্ছে যে মামুন, মেয়ের পরিবারের সাথে তোর আঙ্কেল কথা বলছিল, কিন্তু তাদের মেয়েটা অনেক ছোট, তারা এই সময় বিয়ে দেবে না। এই কথা আমার আব্বু আমার আব্বুর ফ্রেন্ডের মাধ্যমে প্রস্তাব পাঠানোর পরে মেয়ের পরিবার থেকে ডিরেক্ট বলা হয়েছে মেয়ে ছোট, এরকম ছোট বয়সী মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না। এই কথা বলার পরে আমার আব্বার বন্ধুর ছেলে সুমন ভাই আমাকে তখন বলতেছিল যে আরে মামুন তুমি তো একটা বোকা, মেয়ে যদি তোমার পছন্দ হয়েছে, মেয়ে স্কুলে পড়ে আর স্কুলটা আমাদের বাড়ির কাছে, তুমি মেয়ের সাথে প্রেম করো, প্রেম করে মেরে নিয়ে পালায় যাও, মেয়ের পরিবার রাজি হবে কি হবে না এটা পরের ব্যাপার, আর মেয়ের পরিবার রাজি না হলে তো তোমার কোনো সমস্যা নাই, তুমি মেয়েরা পালায় নিয়ে যাও, এরপর দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম তাহলে আপনি কী বলতে চান? উনি আমাকে বলে তুমি মেয়ের সাথে প্রেম করো। তো এমন করতে করতে আমি মেয়ের সাথে তখন প্রেম ভালোবাসা শুরু করি, মেয়েকে অনেক পছন্দ করি, মেয়েও আমি মানে প্রেম করার জন্য ট্রাই করি বিভিন্ন মাধ্যমে, এবং একভাবে আমি তার কাছে একটা প্রেমের লেটার পাঠিয়ে দিই, চিঠি পাঠিয়ে দিই। এবং চিঠি পাঠানোর পরে ওই মেয়ে তখন আর আমাদের বাড়িতে আসে না, মানে স্কুলে আর আসে না। আমি ওকে চিঠি দিই অন্য একটা মেয়ের মাধ্যমে, চিঠি দেওয়ার পরে ও টোটালি আর স্কুলে আসেই না, পড়াশোনা করেই না, মানে 5 দিন হয়ে গেছে ও আর স্কুলে আসে না। আমি তো প্রতিদিন দাঁড়াই থাকি সকালে, মানে যখন স্টুডেন্টরা স্কুলে যায় ওই সময়, এবং বিকালবেলা স্কুল ছুটি হওয়ার পরে আমি তো ওইদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি। তো দেখলাম যে মেয়েটা আর আসে না, মানে প্রায় 5 দিন হয়ে গেছে মেয়েটা আর আসে না। পরে আমি সুমন ভাইয়ের কাছে কান্নাকাটি করি যে সুমন ভাই এটা কোন ধরনের কথা, আমার তো ভালো লাগতেছে না, মেয়েটা এত সুন্দর ছিল, এত মায়াবী চেহারা ছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটা মানে কেন আমাকে বিয়ে করবে না, বা মেয়েটা কেন স্কুলে আসা বন্ধ করে দিল, এই কারণটা কি? সুমন ভাই তখন আমাকে বলতেছে একটা কাজ করি, চলো আমরা তো মেয়ের বাড়ি চিনি, মেয়ের বাড়ির আশেপাশে আড্ডা মারবো। এরপর দিন প্রায় প্রত্যেক দিনে মেয়ের বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় থাকতাম, এবং মেয়েকে দেখার জন্য। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। কিছুদিন পরে মেয়ের মা তখন বিষয়টা বুঝতে পারছে, 2টা ছেলে অলওয়েজ যেখানে দাঁড়ায় থাকে তার মেয়েকে ফলো করে, তো এটা উনি বুঝতে পারার পরে মেয়ের মা একদিন আমাকে ডাক দেওয়ার পর আমি যাচ্ছি না, সুমন ভাই যাচ্ছে। আমি বললাম যে সুমন ভাই আপনি যান। পরে সুমন ভাই গেল, সুমন ভাই যাওয়ার পরে মেয়ের মা কী বলছে জানে না, সুমন ভাই আমাকে ইশারা দিল যে তুমি সব আসো। তখন আমার কিন্তু খুব ভয় লাগতেছে, আমার বুক দূর দূর করে কাঁপতেছে যে আমি মেয়ের আম্মার কাছে গেলে মেয়ের আম্মা আবার কী বলে ওই ভয়ে। পরে আমাকে বলে যে তুমি আসো, আমাকে বলে। সুমন ভাই যখন আমাকে ডাক দিলাম আমি তখন গেলাম, যাওয়ার পরে পুকুর পাড়ে দাঁড়াইছি, মেয়ের আম্মু বলতেছে তুমি কি আমার মেয়েকে পছন্দ করো, এমনি ডিরেক্টলি বলতেছে। যে কোনো মা যে এরকম করে বলতে পারে আমি এটা কখনো স্বপ্ন চিন্তা করি নাই। আমি তখন বললাম যে হ্যাঁ করি, আমি আর কোনো কথা লুকাই নেই, মিথ্যা বলি না, যেটা সত্য সেটাই। আমি বললাম যে হ্যাঁ করি। পরে বলে তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে পারবা? আমি তখন বললাম আমার পরিবার থেকে তো আসলে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু আপনারাই তো নাকচ করছেন, মানে আপনারা বলছেন যে ওর বয়স হয় না, এখন ওকে বিয়ে দিবেন না। মেয়ের মা তখন বলছে এই কথা কে বলছে তোমাকে, আমার মেয়ের বয়স হয় নাই, মানে বয়স এখনো হয় না, তাকে বিয়ে দিব না, এটা কে বলছে? আমি শুনবাই তখন বলতেছে আমার আব্বু মনে হয় আপনার দেবরের কাছে প্রস্তাব পাঠাইছে, আপনার দেবর মনে হয় এটা বলছে। মেয়ের মা তখন আমাকে বলতেছে যে দেখো আমার দেওর কি বলবে না বলবে জানি না, আমি মেয়েকে বিয়ে দিব, তুমি তোমার পরিবারকে বলো আমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাতে ডিরেক্টলি বাড়িতে আসার জন্য। এই কথা বলার পরে আমি তখন আমার আব্বুকে জানালাম ফোনের মাধ্যমে যে আব্বু এই ঘটনা, মেয়ের পরিবার বলতেছে তুমি যদি ডিরেক্টলি প্রস্তাব নিয়ে আসো, মেয়ের মা বলে মেয়ের মা রাজি আছে।
আমার আব্বা বলে, তাহলে আমি কালকেই আসবো। তো এর পরের দিন আমার আব্বা রেডি হয়ে, আব্বা একাই আসছে, আব্বা একা এসে আমাকে নিয়ে, আব্বার ওই বন্ধুকে নিয়ে, আব্বু তখন হচ্ছে মেয়ের বাড়িতে গেছে। মেয়ের বাড়িতে যাওয়ার পরে মেয়ের আম্মা আমাদেরকে অনেক আদর আপ্যায়ন অনেক কিছু করছে, খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে, মানে যত যা লাগে একটা পরিবার গেলে যতটুকু সম্মান দরকার তার অনেক বেশি সম্মান দিয়েছে। দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম, করে যখন বের হলাম উঠানে আসলাম, উঠানে আসার পরে মেয়ের চাচা তখন হঠাৎ করে দেখছে, দেখেই আমার আব্বার বন্ধুকে গালাগালি শুরু করছে, এই বুইরা তোরা না মানা করছিলাম যে আমি আমার ভাতিজির বিয়ে দিব না, এখন ওর বিয়ের বয়স হয় নাই, তাহলে তুই কেন আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসলি, এটা বলে খুব গালাগালি করতেছে। আমি তখন বললাম যে কাকা দেখেন, আমি জানি না সম্পর্কে আপনার কী হবেন, তবে কাকা ঘরে ডাকি, তো কাজটা আপনি ভালো করতেছেন না, আপনার যেহেতু ভাতিজি আছে মানুষ বিয়ের প্রস্তাব আনতেই পারে, আপনারা বিয়ে দিবেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, বিয়ে দিবেন না ভালো কথা, কিন্তু তাই বলে মানুষকে কেন অপমান করতেছেন। পরে আমার বলে, এই তুই বড় বড় কথা বলতেছিস, তোর এই করবো সেই করবো, মানে আমাকে খুব উনি ধমকাধমকি করতেছে। একবার যাই তিনি আমার গায়েও হাত তুলে ফেলে। আমার বাবা এবং আঙ্কেল দুজনেই খুব কষ্ট করে আমাকে ছুটায়, ওনাকেও ছুটায়, পরে আমি ওখান থেকে চলে আসি। চলে আসার পর আমি চিন্তা করতেছি বিষয়টা কি হলো, মানে এরকমটা কেন হলো। পরে আমি এর 2 দিন পরে মেয়ে হঠাৎ করে স্কুলে আসছে, মানে ইবা স্কুলে আসছে। স্কুলে আসার পরে আমি ওদিন আর কোনো কিছু হয় না, এবারে আমি স্কুলে যাওয়ার সময় আটকাইছি রাস্তার মধ্যে। সুমন ভাই ছিল, আটকানোর পরে আমি বললাম যে ইবা তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমাকে কথাগুলোর উত্তর দাও। আমাকে বলে হ্যাঁ বলেন। আমি বললাম আমার বাবা বিয়ের প্রস্তাব পাঠাইলো, এটাকে তোমার চাচা প্রত্যাখ্যান করলো, এরপরে আমি তোমাদের পরিবারে গেলাম, যাওয়ার পরে তোমাদের পরিবারের মানুষগুলো আমাকে অনেক সম্মান করলো, শ্রদ্ধা করলো, ইভেন আমার বাবা আঙ্কেল সবাইকে, কিন্তু সেখানেও তোমার কাকা রাস্তার মধ্যে আমাদেরকে অপমান করে তারাই দিল। এরপর থেকে তোমার আম্মা আর কোনো নিউজ দিল না, কোনো খোঁজখবর দিল না। তো বিষয়টা আসলে কী হয়েছে আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই। ও তখন কান্না করতে শুরু করে, মানে রাস্তার মধ্যে কান্না করতেছে। আমি তখন বললাম কান্না করো না, কান্না করে তো কোনো লাভ নাই, তুমি আমার কাছে বলো কী হয়েছে, কান্না কেন করতেছো। পরে আমাকে বলতেছে আপনি আমাকে বিয়ে করবেন। আমি তখন বললাম করবো না কেন, আমি তো তোমাকে বিয়ে করার জন্যই তোমাদের বাড়িতে গেলাম, প্রস্তাব পাঠাইলাম, তোমাকে বিয়ে করার জন্যই তো এত কিছু করতেছে। পরে আমাকে বলে এই চিন্তা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমি বললাম মাথা থেকে এই চিন্তা ঝেড়ে ফেলবো, তার কারণ কি। তা আমাকে বলতেছে আসলে আমার বাবা মা, মানে আমার চাচা কখনো আমাকে বাইরে কোথাও বিয়ে দিবে না। তাই বললাম তাহলে কি তোমার কোনো চাচাতো ভাই বা এরকম কেউ আছে তোমার চাচা যেখানে তোমার বিয়ে ঠিক করে রাখছে বা যার কাছে তোমাকে বিয়ে দিতে চায়। পরে আমাকে বলছে না এরকম কেউই নাই, ওরকম কোনো কিছুই না, মূলত আমাকে বিয়ে দেবে না, মানে আমাকে সারা জীবন না বিয়ে দিয়ে রাখবে। আমি বললাম যে এইটা কী ধরনের কথা বললো, একটা মেয়ে সারা জীবন বিয়ে হবে না, এটা তো কোনো কথা হতেই পারে না, এটা কী ধরনের কথা বলতেছ। পরে আমাকে বলতেছে আমি যা বলতেছি ঠিকই বলতেছি, আমার কখনো বিয়ে হবে না, আমার চাচা আমাকে কখনো অন্য কোথাও বিয়ে দেবে না। এটা বলে কান্না করতে করতে তখন স্কুলে চলে গেলাম, মানে আটকাইতে পারলাম না, বলে ক্লাসের সময় গেছে চলে গেছে। স্কুল ছুটি হওয়ার পরে অনেকগুলো মেয়ে একসাথে আসছে, আসার পর আমি আর ওর সাথে ওই দিন কথা বলতে পারিনি। পরের দিন একইভাবে আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আসছি, ওই দিনও এক আসছে। আসার পরে ওই দিন খুব মন খারাপ, মানে কান্নাকাটি করতেছে, আমাকে দেখে কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম যে এখানে দাঁড়াও, তোমার কাছে আমি অনুরোধ করি তুমি আমার কাছে মিথ্যা বলো না এবং আমার কাছে কোনো কথা লুকেও না, যেটা সত্য আমাকে সেটাই বলো, যে আসলে মূলত সমস্যাটা কোথায়, সমস্যা কি তোমার মাঝে না তোমার আম্মুর মাঝে না তোমার চাচার মাঝে। ও তখন কিচ্ছু বলে না, শুধু যাওয়ার সময় একটা কথাই আমাকে বলে যে দেখেন মামুন ভাই আপনাকে আমার অনেক ভালো লাগছে, কিন্তু আপনার বউ হওয়ার কোনো যোগ্যতা আমার মাঝে নাই এবং স্বামী হিসাবে আপনার আমার ভাগ্যে নেই। এটা বলেও তখন চলে গেল ওই দিন। ভাই আমি তখন পুরো পাগল হয়ে গেছি, মানে এত যে পাগল যে আমার কথা হচ্ছে যত যাই হোক আমার ইবাকে লাগবে, মানে আমি ওকে এত ভালোবেসে ফেলছি, এত ভালোবাসছি যে আমার যে কোনো কিছুর বিনিময় হোক আমার ইবাকে লাগবে, আমি ওকেই বিয়ে করব। আমি আর কোনো কিছু মানে কোনো কথা শুনতে চাই না, ডিরেক্টলি এরকম বাসায় এসে মামুন ভাইয়ের সাথে কথা বলি যে মামুন ভাই কী করা যায়, মানে আপনি আমাকে বুদ্ধি দেন, আমি তো আর ওইসব বিষয়গুলো নিতে পারতেছি না। উনি আমাকে একবার বলে তুমি কি উঠে নিয়ে চলে আসবা, মেয়েটাকে উঠে নিয়ে আসবা, আবার বলে উঠে নিয়ে আসা কি ঠিক হবে, মানে উনি আমাকে একবার এক টাইপের কথা বলে, একবার বলে উঠে নিয়ে আসো, আরেকবার বলে উঠে নিয়ে আসা কি ঠিক হবে, এগুলো বলতেছে। আমি তখন বললাম যে মামুন ভাই দেখেন কোনটা করলে ভালো হবে এটা আপনিই বুঝবেন, আমার যে ওইটা আপনি ভালো জানেন, তো আপনাকে চাকুল আবেদন আপনি যেটাই করেন একটু তাড়াতাড়ি করেন, আমি মেয়েটাকে ছাড়া বাঁচবো না, আমি তখন অনেক পছন্দ করি। মামুন ভাই তখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি কী করা যায়, তুমি একটু মানে চিন্তা ভাবনা করো। এরকম করার পরে একদিন আমরা কিছু লোকজন রেডি করলাম যে মেয়ের উঠে নিয়ে আসবো বাড়ি থেকে। যেহেতু এটা এরকমভাবেই হচ্ছে তার মানে এখানে কোনো না কোনো একটা ঘাটতি আছে, সেই ঘাটতিটা বুঝতার আগে আমি মেয়েকে ওখান থেকে উঠে নিয়ে আসবো, বাড়ি থেকে উঠে নিয়ে আসবো। ওই পরিকল্পনা করে আমি মামুন ভাই সুমন ভাই সহ আর কয়েকজন পোলাপাই নিয়ে দুপুর থেকে মেয়ের বাড়ি অবজার্ভ করতেছি, কীভাবে মেয়েকে উঠে নেওয়া যায়, এইভাবে অবজার্ভ করতেছি, বসে দাঁড়ায় আছি। ওই সময় হঠাৎ করে মেয়ের মা বাড়ি থেকে বের হয়েছে, পুকুর পার আছে, তাদের পুকুর থেকে পানি নেওয়ার জন্য মেবি বের হয়ে আমাকে দেখে আমাকে ডাক দিছে, মামুনের দিকে আসো, জোরে ডাক দিছে। পোলাপাইন আছে 5-6 জন,
আমরা সবাই শুধু সুযোগ খুঁজতেছি, দিনের বেলায় না হলেও রাতের বেলায় মেরে নিয়ে পালাবো। পরে উনি আমাকে ডাকলো, গেলাম, যাওয়ার পর আমাকে বলতেছে ঘরে কোণে নিয়ে কান্না করতেছে, মানে প্রচণ্ড কান্না করতেছে। আমি তখন বলে, মা কান্না করতেছেন কেন? মা করে এটাকে। উনি আমাকে বলে, বাবা রে, আমার মেয়ের জীবনটা বাঁচাও। আমি বললাম, মানি কী বলতে চান? উনি আমাকে বলে, তুমি আমার মেয়েটাকে নিয়ে পালায়া যাও। তুমি যদি আমার মেয়েকে পছন্দ করো, আমি মেয়েকে গোপনে জিজ্ঞেস করছি, মেয়েও তোমাকে পছন্দ করে, তো তোমরা যদি দুজনকে পছন্দ করো, তুমি মেয়েটাকে নিয়ে পালায়া যাও। আমি তখন বললাম যে, এটা আপনি কী বলেন? আমি পালিয়ে কোথায় যাব? আমি ভাবলাম যে উনি হয়তো আমার মন চাচ্ছে, বা এত পোলাপাইন আমার সাথে দেখছে, মনে হয় আমাকে ডাউট করছে, ডাউট করে মনে হয় এই ধরনের কথাগুলো বলতেছে। তা আমি তখন বললাম যে, আমি ওরে নিয়ে পালায় কই যাব? পরে আমার বলে, যেখানে খুশি সেখানে যাও, তারপর আমার মেয়েটার জীবনটা বাঁচাও, তুমি ওকে নিয়ে চলে যাও। তাহলে আমি বললাম যে, আচ্ছা আপনি যদি এরকম করেই বলতেছেন, আচ্ছা ঠিক আছে, ফাইন। কবে? পরে বলে, আজকে রাতে 10টার দিকে তুমি আইসো, তুমি গাড়িটারে নিয়ে এসো, আমি আমার মেয়ে নিয়ে তোমার গাড়িতে উঠে দিয়ে আসবো, তুমি তারা নিয়ে যাও। আমার মেয়েটা এখানে থেকে মরে যাওয়ার চেয়েও তোমার কাছে গিয়া মরক। আমি তখন বললাম যে, এটা কী ধরনের কথা বলেন? উনি বলে, আমি তোমাকে বেশি কথা বলতে পারবো না, আর তোমার সাথে আমার ফোনের কথা হবে, তুমি এখন চাও। এই কথা বলেই তিনি তখন আমাকে বিদায় করলো। বিদায় করার পরে আমি তখন রুমে আসলাম। রুমে আসার পরে মানে পোলাপাইনটা তো আর কিছু বলি নাই, বলছে যে আমি মেয়ে উঠাই নিব না, আমি আজকে মেয়ে উঠাবো না, এটা বলে সবাই বিদায় করছে। করে রুমে আসছি। রুমে আসার পরে একেবারে ঘিমটি মেরে বসে আছি। সুমন ভাই আমাকে বারবার বলতেছে, কী ব্যাপার মামুন ভাই, কিছু কথা বলেন না কেন? আপনি ঘরে আসলেন, এসে একদম খিমটি মেরে বসে আছেন, কিছু বলতেছেন না। আমি বললাম, ভাই কী বলবো আসলে বুঝতে পারতেছি না। পরে আমাকে বলে, কি বলবেন বুঝতে পারতেছেন না মানে? এটা কী ধরনের কথা? আপনি বলেন কী হয়েছে? আমি বললাম যে, শুন ভাই দেখেন, আমি এটাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, এবং মেয়ের মুখ থেকেও শুনলাম যে মেয়েও আমাকে পছন্দ করে, কিন্তু মেয়ের চাচা মেয়েকে বিয়ে দিতে রাজি না, এবং মেয়ের মা আমাকে ডাইকে নিয়ে কী বলছে আপনি শুনবেন? পরে বলে, এটাই তো জিজ্ঞেস করতেছি কী বলছে, এবং কী শোনার পরে আপনি এরকম চুপটি মেরে গেলেন। আমি তখন বললাম যে, মেয়ের মা আমাকে বলতেছে যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাইতে। উনি আমাকে বলে, কি বলেন, মেঘ না চাইতে বৃষ্টি? আমি বললাম, হ্যাঁ, ঘটনা তো এরকমই মনে হচ্ছে। মেয়ের আম্মা বলতেছে যে, বাবা তুমি যদি আমার মেয়েটাকে পছন্দ করেই থাকো, তাহলে তুমি আমার মেয়েটাকে নিয়ে পালিয়ে চলে যাও, কোথাও না কোথাও চলে যাও, গিয়ে তুমি আমার মেয়েটাকে বিয়ে করে তাকে নিয়ে সংসার করো, এবং তাকে একটা সুখী জীবন দাও। মেয়ের মা এই কথা বলতেছে। পরে মাউন্ট বাবা আমাকে বলতেছে, আপনার কাছে কথাগুলো কীরকম মনে হচ্ছে? আমি বললাম, খুব ভালোই মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে না। পরে আমারে বলে, তাহলে কি আজকে যাবেন? আমি বললাম যে, আমি তো অপেক্ষা করতেছি মেয়ের মায়ের ফোনের জন্য। পরে আমাকে বলে, তাহলে তো ভালোই হয়, কোনো গুন্ডা বান্ডা লাগানোর প্রয়োজন নাই, কোনো ঝামেলার দরকার নেই, আপনি মেয়ের মা যে বলছে ওভাবে মেয়ে নিয়ে পালায় যান, আপনাদের বাড়িতে চলে যান, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে আর কোনো ঝামেলা হবে না। মেয়ের চাচা যদিও এখন একটু ঝামেলা করতেছে যে মেয়ের বয়স কম, হয়তো কম বয়সে মেয়ে বিয়ে দিতে চায় না, এই জন্য হয়তো তিনি ঝামেলা করতে পারে, কিন্তু এটা কোনো বিষয় না। আপনি যদি মেয়েকে পছন্দ করেই থাকেন ওভাবে, তাহলে আপনি মেয়েকে নিয়ে পালিয়ে যান, আমি মেয়ের আম্মা যদি আপনার কাছে দিয়ে দেয়। আমি তখন বললাম, হ্যাঁ ভাই, আমি এটাই করতে যাচ্ছি। তাহলে উনি আমাকে বলে যে, ঠিক আছে, আপনি তাহলে একটা কাজ করেন, আপনি কালকের মধ্যে মানে আজকে রাতের মধ্যে আপনি রেডি হয়ে বেরিয়ে যান। পরে এই ওনার সাথে কথা বলতাম আছে, মেয়ের আম্মা তখন কল দিছে। কল দিয়ে আমাকে বলতেছে, আপনি কি আসবেন? তুমি কি আসবো বাবা? আমি বললাম যে, হ্যাঁ আমি আসবো। পরে বলে, সিএনজি নিয়ে আইসো। মোহন ভাইয়ের ফোন দিলাম, মোহন ভাই তখন সিএনজি ঠিক করলো, করার পর সুমন ভাইয়ের ফোন দিলাম, সুমন ভাই সিএনজি ঠিক করলো, করার পরে সুমন ভাইকে নিয়ে আমি তখন মেয়ের মা যে লোকেশন দিল ওই লোকেশনে দাঁড়ায় আছি। রাত্র প্রায় 12:20 মেয়ের মা তখন মেয়েকে নিয়ে এখানে আসছে, মানে আমাদের সিএনজির কাছে আসছে। মানে আমার ওই সময়ের মুহূর্তটা আমি কখনো ভুলতে পারবো না। মানে কেমন যে একটা মুহূর্ত, আইনা ব্যাগের মধ্যে কাপড় চোপড় আমার বলে ওরে নিয়ে যাও। তো এরকমভাবে তখন মেয়েকে রিসিভ করলাম, করে সিএনজির মধ্যে উঠাইলাম, উঠে তখন মেয়ে নিয়ে চলে যাচ্ছে। মেয়ে কান্না করতেছে, আমার ঘাড়ে মাথা রেখে কান্না করতেছে। আমি তখন এই সিএনজি নিয়ে ডিরেক্টলি আমার আব্বুর কাছে চলে আসি, মানে আমাদের গ্রামে। আমার আব্বুকে আগে জানা রেখে আব্বু তখন করে কি, ওই রাত্রেবেলায় কাজী অফিসে যে আমাকে নিয়ে আগে কলমা পড়াই ফেলে, কলমা পড়ানোর পরে সকালবেলা প্রায় 9টার দিকে আমাকে নিয়ে কোর্টে চলে যায় আব্বা। কোর্টে গিয়ে কোর্ট কাবিনও করে, একবার হুজুর দিয়ে কলমা পড়ায়, এরপরে আবার কোর্টে গিয়ে আব্বা ওখানেও কোর্ট কাবিন করে আমার দুপুরবেলায় বাড়িতে আসি। দুপুরবেলা বাড়িতে আসার পরে যা কোনো ঝামেলা নাই, আমার আব্বা বলতেছে ও বিয়ে করছে, বউ নিয়ে আসছে। আমার ভাবিরা তো তখন মোটামুটি মানে সবাই অনেক মন খারাপ করে আছে, মানে এটা কী ধরনের কথা, হঠাৎ করে বিয়ে করে বউ নিয়ে আসছে, আমরা কিছু জানি না শুনি না, আমরা তো পরিবারের মানুষ, আমাদেরকে কোনো কিছু বললো না, তো সবাই মুখ কালো করে আছে। আমি তখন বউ নিয়ে বাড়িতে আসি, রাতটা কোনো মতে কাটলো। এর পরের দিনে হঠাৎ করে আমাদের বাড়িতে পুলিশ এবং পুলিশ আইসা আমাকে বলতেছে আমাকে নিয়ে যাবে। বড় ভাই তখন বাসায় যাবে, বড় ভাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার, বড় ভাইও তখন বলতেছে যে, এই থাকেন, কী হয়েছে, ওরে কেন নিয়ে যাবেন? দেন বলতেছে এই ঘটনা, ও মেয়ে ভাগাই নিয়ে আসছে। পরে বলে, এই মেয়ে তোকে বিয়ে করছে, কাবিন আছে, সব কিছু তখন দেখানোর পরে পুলিশ তখন ওখান থেকে বড় ভাইয়ের দিকে তাকায়, পুলিশ তখন এই জায়গা থেকে চলে গেল, বলে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনারা মানে কীভাবে করবেন, ভেজালটা তাড়াতাড়ি ভাঙানো ছিলেন, আমি কিন্তু মামলা হয়েছে থানাতে, ওই ঠাকুরগাঁ থানায় মামলা হয়েছে, এই বিষয়টা আপনারা দেখেন।
এই কথা বলার পরে দেন এবার আমার বড় ভাইয়া আব্বুর সাথে কথা বলে, আব্বু তখন বলে যা হবার তা হয়েছে, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড ইবা আসলে আমার যে 3টা ভাবি ছিল, আমার 3টা ভাবির মাঝে ইবা সবচেয়ে বেশি সুন্দরী, মানে ইবা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দরী। তো যার জন্য আমার আব্বু তখন এক কথায় বললো যে মেয়েও আমার পছন্দ হয়েছে, মেয়েও দেখতে শুনতে সর্বদিক থেকে ঠিক আছে, তাহলে এটা কোনো ঝামেলা হলে আমরা এটা সমাধান করবো, এটা নিয়ে তুই চিন্তা করিস না। আমার বড় ভাই একটু ভয় পাওয়া মানুষ, তো বড় ভাইকে আব্বা বুঝাইলো। এভাবে বোঝানোর পরে বড় ভাই তখন বুঝছে, বড় ভাই তখন সাইডে চলে গেছে। বড় ভাই সাইডে চলে যাওয়ার পরে আব্বু তখন আমাকে বলছে তুই সংসার কর। এরকম করে 3 দিন পরে মেয়ের মা তখন আসছে আমাদের বাড়িতে, মানে ইবার আম্মু আয়সা আমার আব্বুর হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে। আমার মেয়েটা, আমার একটাই মাত্র মেয়ে, আমার স্বামীটা মারা যায়, স্বামী মারা যাওয়ার পর আমি শুধু এই মেয়ের মুখের দিকে তাকে আমি বিয়ে করি নাই। আমার তখনও যৌবন ছিল, বয়স ছিল, বাট আমি বিয়ে করি নাই। আমার মেয়েটার সুখ দেখে যাওয়ার জন্য আমি বিয়ে করি নাই। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার মেয়েটাকে আপনারা দেখেন, মেয়েটাকে নিজের মেয়ের মতো করে রাখেন, কখন আপনার মেয়েরে কষ্ট দিয়েন না, এটা বলে উনি কান্নাকাটি করে। আমার আব্বা তখন বলে আপনি চিন্তা করেন আপনার মেয়েটা আমার ভাইতে আমার মেয়ের মতোই থাকবে, আল্লাহ আমাকে কোনো মেয়ে দেয় নাই, কিন্তু আমার বাড়িতে 4টা মেয়ে আছে, আমার 4টা মেয়ে, আমার 4টা মেয়ের সাথে আপনার মেয়েটা, আমার 3টা মেয়ে আছে, 3টা মেয়ের সাথে আপনার মেয়ে 4 মেয়ে আমার বাড়িতে একভাবেই থাকবে। এই কথা আব্বু বলে বুঝাই দিল। মেয়ে তখন চলে গেল। তার পরের দিন ওর চাচা আসছে, আইসা এই আমাদের বাড়িতে হুমকি দুমকি, আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার সহ শুরু করে প্রশাসনটা নিয়ে আসছে। আইসা বাড়িঘর ভেঙে ফেলবে, এটা করবে ওইটা করবে, মানে তো টাকা দিচ্ছে, টাকা দেওয়ার কারণে সবাই ওনার পক্ষে কথা বলে। আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান তারাও বলতেছে যে কী ব্যাপার, আপনি কেন এরকম করে বিয়ে করলেন, বা কেন মেয়ের এরকম করে উঠে নিয়ে আসলেন, মেয়ের চাচা আছে, যেটা আছে, পরিবার আছে, পরিবারকে না জানে কেন আনলেন। সবাই তখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, অতিরিক্ত খারাপ ব্যবহার। আমি যখন ইবারে নিয়ে চুপটি করে ঘরের মধ্যে ঢুকে গেছি, ঘরের মধ্যে ঢুকে আমি ইবাকে নিয়ে আছি। আমার আব্বা বলতেছে কোনো কথার প্রয়োজন নেই, তুই যেমনি পারিস এমনি মেরে নিয়ে থাক। আমি তখন এইভাবে ভাই 7 দিন 8 দিন প্রচণ্ড রকমের তুফান যায়, ঝড় তুফান, কোনো কিছুই বাকি নেই। তারপর আমি কিন্তু ইবাকে ছাড়তেছি না, আমি ইবার সাথেই সংসার করতেছি, ইবাকে নিয়ে পড়ে আসি। এরকম করে ইবার মাও মাঝে মাঝে আসে, ইবার মা আসলে সব কিছু ঠিক আছে, বাট ইবার চাচা আসলে অনেক সমস্যা। তিনি আয়সা মানুষকে জানায়, শোনায়, দরবার করে, কারবার করে, হাঙ্গামা করে, প্রচুর ঝামেলা করে, এত ঝামেলা করে আসলে বলার মতো না। এরকম করে সময়গুলো কাটতেছে। যাক আলহামদুলিল্লাহ আমি ওকে নিয়ে সংসার করতেছি, এবং ইবাও যথেষ্ট পরিমাণ আমাকে বুঝে, আমিও বুঝি। আমার মুখের দিকে তাকলেও আমার মনটা স্পষ্ট বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমার মনে কি যাচ্ছে, এবং আমার মনের বাইরে কোনো কথা বলে না। আমি যেটা মুখে বলি, যেটা মনে বলি, সেটাই মেনে নেয়। এরকম করে সংসার করতেছি, প্রায় 1 বছর মতো কেটে যাচ্ছে, কিন্তু ইবা আমাদের পরিবারে শান্তিতে নেই। ইবাকে আসলে কেউ শান্তিতে থাকতে দিচ্ছে না। বিশেষ করে আমার বড় ভাইয়ের বউ, মানে মারিয়ার বোনে, মানে খুবভাবে জ্বালাইতে। স্যার এদিক দিয়ে মারিয়ার কিন্তু বিয়ে হয়ে গেছে। ওই যে ছেলের সাথে মারিয়ার সম্পর্ক ছিল, ওদের এলাকার 2 সম্পর্কের চাচাতো ভাই, ওই পোলায় মারিয়াকে বিয়ে করে। ওরা গরিব ছিল আর কি ওই পোলা। পরে আমি যখন পালাই যাই বাড়ি থেকে, পরে মারিয়াকে ওখানে বিয়ে দিয়ে দেয়। মারিয়া ওই পোলার বিয়ে করে, এবং মারিয়ার সন্তানও হয়। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমার ভাবি আর আমার উপরে জিদ সামলাইতে না পারে, মানে এগুলো করতে না পারে, ভাবি আবার কী করছে, মানে ইবাকে বলা শুরু করছে যে মানুষটাকে বিয়ে করলেন তার সম্বন্ধে কতটুকু জানলেন, ও আমার বোনকে বিয়ে করে আমার বোনের বেটা বাচ্চা দিয়ে দিছে। আমার বোন ওই বাচ্চা নিয়ে অন্য পোলার কাছে বিয়ে বসছে। আপনার জামাই কত খারাপ, মানে এইটা আমার ওয়াইফকে বলতেছে, ইবাকে বলতেছে। ইবা তো ভাই এটা শোনার পরে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, যে তুমি এটা কীভাবে করলা, কীভাবে পারলা, তুমি এতটা ছোট হইতে, তুমি একটা জঘন্য মানুষ, তুমি কেন করলা, মানে ইবা খুব খারাপ ব্যবহার করতেছে। আমি এবারে বলতেছি, ইবা তুমি বুঝতে চেষ্টা করো যে এইটা আসলে আমার ভাবি চাচ্ছে একটা ভেজাল লাগানোর জন্য। ভাবি তার বোনকে আমার কাছে বিয়ে দিতে চাইছিল, আমি বিয়ে করি নাই। পরে আমার আব্বা বুঝায়, আম্মা বুঝায়, সবাই বুঝায় যে ঠিক আছে তুমি পাগলামি করো না মা, তুমি তো আমাদের পরিবারের মেয়ে, তুমি আমার মেয়ের মতো, এগুলো সব করে না, এসব করলে মানুষ খারাপ বলবে, যা হবার তা হয়ে গেছে, তুমি এগুলো বাদ দাও, এগুলো নিয়ে কোনো কথা বললো না। এমন করে ইবাকে তখন বোঝায়। বোঝানোর পরে ইবা যদিও একটু বুঝে, বাট নাও খুব পাগলামি করে। এইভাবে 7 দিন 8 দিন কাটার পরে ইবা হঠাৎ করে একদিন চুপ হয়ে যায়। ও কিন্তু ফোনও চালায়, ওর চাচা কিন্তু ওকে আবার ফোন দেওয়ার সাথে কথা বলে, যে ওকে বারবার বলে তুই চলে আসো, তুই থাকিস তুমি বাড়িতে, তুই চলে আয়, বা ওইটা ও চাচা ওকে বলে। ও কিন্তু যায় না, ও যাবে না বলে দিচ্ছে। বাট ভাবির ওই ঘটনার পরে ইবা হঠাৎ করে চুপ হয়ে গেছে, মানে কোনো কথা বলে না, একদম চুপচাপ নীরব। আমি বলি কী হয়েছে আমার কাছে বলো, কিচ্ছু বলতে চায় না, খালি কান্নাকাটি করে, মানে শুধু কান্নাকাটি করে। আমি ওরা যথেষ্ট পরিমাণে বুঝোই, কান্নাকাটি করে কী হবে, তুমি কান্নাকাটি করতেছো কেন, এবং কান্নাকাটি করলে তো এর কোনো সমাধান আসবে না, যা হবার তা হয়ে গেছে, তুমি আমার এখন বউ, তুমি আমার ঘরে ভালো করে থাকো। ও কান্নাকাটি করে এবং একদম চুপ হয়ে গেছে, মানে কারোর সাথে কথাও বলে না, একদম হঠাৎ চুপ হয়ে গেছে। চুপ হয়ে এইভাবে কয়েকদিন কাটার পরে হঠাৎ করে একদিন রাতের বেলায় ইবা আমাদের বাড়ি থেকে পালায় চলে গেছে। আমার সাথে ঘুমাইছে। সকালবেলা ঘুম থেকে উঠে তার কাপড় চোপড় কোনো কিছু না, সব কিছু নিয়ে পালাইছে। পালানোর পরে আমি বললাম যে আব্বা এই ঘটনা ইবাতে চলে গেছে।
আমার আব্বার মাথায় তখন আসমান ভেঙে পড়লো। পরে মানে আব্বাই তখন করলো কি, দুপুরবেলা আমার এলাকার আরও 2জন লোক নিয়ে ওই মানে আপনার সুমন ভাইয়ের বাবাকে আব্বার বন্ধুকে সহ নিয়ে এবার মাকে ফোন করছে। এবার মা তখন আমার আব্বার বন্ধুর বাড়িতে মানে সুমন ভাইদের বাড়িতে আসছে। আসার পরে আমিও গেছি ওইখানে। যাওয়ার পরে এবার আম্মা বলতেছে, আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারবো আমার মেয়ে কই গেছে আমি জানি না, ও যে কোথায় গেছে আমি জানি না। পরে খোঁজা শুরু করছে। আমি বললাম যে দেখেন ও তো এরকম এরকম ঘটনা। আমার আব্বা বলছে যে দেখেন আমার ছেলের ও কোনো আগে বিয়েও করে নাই, এরকম না যে আগে বিয়ে করছে, আগে কোনো সংসার ছিল। আমার ছেলের বউ, আমার একদম ছোটো ছেলের বউ একটা চক্রান্ত করে আমার ছেলেটাকে এমনভাবে একটা বিয়ে করাতে চাইছে, আমার ছেলে করে নাই। তো যার জন্য আমার ছেলের উপর রাগ করে আমার এই বৌমাটা এরকম এরকম করছে। বাট আমার ছেলেটা অনেক ভালো, ওরে আপনি ভুল বুঝেন না। এবার আম্মা বলতেছে দেখেন ভাই আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না, আমার মেয়ে কোথায় গেছে, কেন গেছে, কার সাথে গেছে, কী কারণে গেছে আমি কিছুই জানি না। পরে এবার উনি যখন বলে জানে না, এবার বাবা করলো কি, চাচা করলো কি, আমাদের নামে দিয়ে দিল মামলা, আমার নামে আর আমার বাবার নামে, ভাইদের নামে মামলা দিল যে আমরা নাকি এবারে মাইরে ফেলছি, মাইরা গুম করে ফেলছি। এবার ভাই আমার বড় ভাই সম্মানিত মানুষ, আমার 3 ভাই যথেষ্ট সম্মানিত। এরকম করতে করতে আমার মারিয়ার যেই ভাই ছিল আর কি, মানে মারিয়ার যে দুলাভাই ছিল আমার বড় ভাইয়া, ইমিডিয়েট বড় ভাই, আমার ওই বড় ভাইয়ের নামে ভালো করে মামলা। তো বড় ভাই যেহেতু গভর্নমেন্ট চাকরি করে এবং এই ঝামেলাকে আমার বড় ভাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় জব থেকে। তো এবার তো আর ভাবির মুখের দিকে তাকানো হয়ে যায় না। মানে ভাবি তো এবার পারতেছে না যে সবাইকে গলা টিপে হত্যা করবে। মানে সবার চাকরি ঠিক ছিল, সবাই ঠিক ছিল, ওনার হাজব্যান্ডের চাকরি চলে গেছে, মানে ভাইয়ের চাকরিটা একরকম চলে গেছে। মামলা টামলা খাওয়ার পরে ভাইয়ের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে মামলার মাঝে। মানে এমন অবস্থা হয়েছে যে ভাবি আবার ঘরের মধ্যে ভাঙচুর করে, পাগলামি করে, মানে প্রচণ্ড রকমের ঝামেলা করতেছে, যে ঝামেলার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ভাবিকে কেউ কোনো কিছু বুঝে রাখতে পারতেছে না। আর কেউ যদি কোনো কথা বলেও ভাবি এটার পুরো উল্টা বোঝে, মানে ভাও পথে কোনো কথা বলে, সঠিক পথে বলে ভাবি এটা উল্টা বোঝে এবং যে বলে তার সাথে ভাবি ঝগড়া করে। তো একে তো আমি মানে হচ্ছে এবারে পাচ্ছি না, ও কোথায় চলে গেল, ওকে খুঁজে পাই না। দ্বিতীয় হচ্ছে বাড়িতে মামলা, প্রতিদিন পুলিশ আসে এবং পুলিশ এসে আমার আব্বাকে ধরে নিয়ে যায়, আমার মাকে গালাগালি করে, বাড়িতে ভাঙচুর করে। ভাইয়েরা এত সম্মানিত হয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে, কেউ ঢাকা শহরে, কেউ এখানে ওইখানে, মানে তারা যে যার মতো করে পালিয়ে আসে, থাকার তো কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই। মানে আর আম্মু কান্নাকাটি করতেছে, তখন কোনো কিছু ভালো লাগতেছে না। কি রে ইবা কোথায় চলে গেল? দেখতে দেখতে প্রায় 3টা মাস কেটে গেল, আমি এবার কোনো সন্ধান পাইলাম না। আমি কত জায়গায় জোরে খুঁজছি, মানে বলার মতো কোনো ভাষা নাই। রাস্তায় হাইটা হাইটা, সাইকেল চালায় চালায় আমি ওরে খুঁজতাম, যে মানুষের জিজ্ঞেস করতাম যে ভাই দেখছেন এমন, কোথায় গেছে, এরকম করে দেখছেন, কোথাও ওরে পাই না। এত খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় পাওয়া যায় না। এমন করতে করতে বাড়ির মধ্যেও পুলিশ আসে, হাঙ্গামা করে, ধামলা করে, ঝামেলা করে, মানে মামলা এমনভাবে দিছে, ওই মামলা থেকে বাঁচার কোনো রেহাই আমি পাচ্ছি না। পরে এমন করতে করতে প্রায় 9টা মাস কেটে যায়। পুরো 9টা মাসে আমি এবার কোনো সন্ধান পাইনি। 9 মাস পরে এবার বাড়ির এক মহিলার মাধ্যমে আমি একটা নিউজ পাই যে এবার চাচা নাকি ইবাকে লুকিয়ে রাখছে কোথায় নিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে ইবা তার চাচার কাছে যাবে কেন? কারণ তো আমাকে বিয়ে করছে, আমাকে ভালোবেসেই বিয়ে করছে একরকম। তা আমাকে যদি ভালোবেসে বিয়ে করো, চাচার কাছে কেন যাবে? চাচার কাছে যাও তো প্রশ্নই আসে না, তাহলে চাচার কাছে গেল কেন? এই প্রশ্নটা আমাকে তখন অনেক প্রশ্নবিদ্ধ করতে শুরু করে, মানে অনেক টেনশনে পড়ে যায় আমি, কী ব্যাপার, ও কোথায় গেল? এবার আমি আমার আব্বাকে বলি, আব্বা বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নেয়, টাকা নিয়ে ওর বাড়িতে আমি লোক লাগাই দিই, মানে ইবাদের বাড়িতে এবার চাচাকে ফলো করার জন্য। ওর চাচার নাম ছিল আব্দুল হারিস। হারিস সাহেবকে ফলো করার জন্য কোথায় যায়, কী করে, বা ইবাকে কোথায় লুকিয়ে রাখছে, এই জন্য আব্দুল হারিসকে তখন আমি পোলাপাইন দিয়ে গার্ড দিয়ে রাখি। এরকম করে গার্ড দিতে দিতে হঠাৎ করে পোলাপাইনের মাধ্যমে জানতে পারি তিনি নাকি ঠাকুরগাঁও শহরে অনেক যাতায়াত করে, মানে শহরে যায় আসে। এমন করতে করতে সাইম নামের এক ছেলে আমাকে ইনফরমেশন দিয়েই দেয় যে আব্দুল হারিস আমার বউ ইবার সাথে আছে এবং একটা ফ্ল্যাট ইবাকে ওখানে ভাড়া রাখছে এবং তিনি নাকি ইবাকে বিয়েও করছে। আমি অনেক কষ্টে পরে সেই ফ্ল্যাটের ঠিকানা খুঁজে বের করেছি, আসলে মূলত কোথায় ওকে রাখছে। সেই ফ্ল্যাটের ঠিকানা বের করার পরে আমি তার কিছুদিন পরে সেখানে আমি আর আমার আব্বা দুজনে মিলে যাই উঠে ফ্ল্যাটে। উনি গেলেও রাতের বেলা যায়, মানে আব্দুল হারিস গেলেও রাতের বেলা যায়, দিনে তো আর যায় না। দিনে আমি আর আব্বা গিয়ে উঠি, কলিং বেল খুলি, এবার তখন দরজা খুলে। এটা ঠিক 9 মাস পরে দরজাটা খুললে আমি ওর দিকে তাকায় থেকে, ও তখন কান্না করতেছে, নিচের দিকে তাকিয়ে আসছে। ঘরে ঢুকবে আমার সময় দরজাটা দিতেছে লাগাই। তো আমার ভাগ্যিস হাতটা ভিতরে ছিল, থাকার কারণে দরজার মধ্যে আমার হাতটা লাগছে, প্রচণ্ড ব্যথা আমি পাইছি। আমি চিৎকার দেওয়ার পর তখন দরজা খুলেছি, আমি ভিতরে ঢুকছি। ঢুকার পর আব্বার আমি সোফার মধ্যে বসছি, ও তখন আমাকে বলতেছে যে আপনি এখানে কেন আসছেন, আপনি চলে যান। আমি তখন বললাম কেন যাব, তুমি আমাকে বিয়ে করছো না, আমি তোমার স্বামী না?
পরে বলে না আমি আপনাকে ডিভোর্স করেছি। আমি ডিভোর্স লেটার তো আমি পাই নাই। তুমি যে আমাকে বিয়ে করছো আমার কাছে তো কোনো ডিভোর্স লেটার আসে নাই। আমি তো কোনো তুমি যে আমাকে ডিভোর্স পেপার পাইনি। পরে আমাকে বলছে আপনি ডিভোর্স লেটার পেয়ে যাবেন, আপনি চিন্তা করেন আপনি দিয়ে চলে যান, আপনি থাকলে আমার সংসারটা ভেঙে যাবে, আপনার কাছে তো অনুরোধ করতেছে আপনি চলে যান। আমি তখন বলছি ইভা তুমি এগুলো কী বলতেছো, তুমি কাকে বিদায় করতে যাচ্ছ? পরে বলে কেন আপনাকে? আমি বলে আমি তোমার স্বামী। ও আমাকে বলে প্লিজ এখান থেকে চলে যান, আমাকে বিদায় করার জন্য উঠে পড়া লাগছে। পরে আমি বললাম এবার শোনো, আমি এখন পুলিশ কল করব। তোমার চাচা আমাদের নামে মামলা দিছে, আমরা নাকি তোমাকে মেরে লুকিয়ে রাখছি, গুম করছি। তো এখন পুলিশ ফোন করব, পুলিশ এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। এই কথা বলা মাত্র তখন আমার পা ধরে চিৎকার করে কাঁদতেছে যে না পুলিশ কল দিয়েন না, আপনার কাছে অনুরোধ করে আপনি পুলিশ কল দিয়েন না, আমারও মাইরেন আমার মায়েরও মাইরেন না। আমি বললো তোমার কি তোমার আম্মুর সাথে কোনো যোগাযোগ আছে? বলে না আমি আম্মুকে কোনো ফোন করি নাই, আম্মুর সহ আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই। উনি আমাকে নিয়ে আসছে, এনে এই ঘরে রাখছে, আমি এই ঘরেই আছি, উনি মাঝে মাঝে রাতের বেলায় আসে এরকম। তবে একটা হুজুরটিকে আমাকে বিয়েও করছে। তাই বললো তুমি না সে না তোমার আপন চাচা? বলে হ্যাঁ আমার আপন চাচা, কিন্তু আমাকে বিয়েও করছে। তাই আমি বললাম জিবা তুমি তোমার ওই বুড়া চাচাকে ভালোবাসো? তুমি তোমার ওই বুড়া চাচাকে পছন্দ করে আমার ঘর বাড়ি সব ছেড়ে ওই বুড়ার হাত ধরে তুমি চলে এসে তাকে বিয়ে করে ওই ফ্ল্যাটের মধ্যে সংসার করতেছো? এইবার তখন আমার দিকে তাকায় বলতেছে আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে কি সত্যি মনে হয়েছে আমি অনেক সুখে আছি? সত্যি কি মনে হয়েছে আমি অনেক ভালো আছি? আমি বললাম দেখতেই তো পাচ্ছি যে তুমি অনেক সুখে আছো, কত সুন্দর একটা ফ্ল্যাট পাইছো, ফ্ল্যাটের মধ্যে ফ্রিজ, টিভি, খাট সব কিছুই আছে, কত শান্তিতে আছো। পরে কান্না করতে করতে আমাকে বলে আমি আপনাকে কোনো কিছু বুঝাইতে পারবো না, এবং আমি এই কথা কারো কাছে বলতেও পারবো না যে কেন আমার চাচাকে বিয়ে করছি, আপনি চলে যান প্লিজ, আমি এখানে থাকতে পারবো না। কান্নাকাটি করে আমি তখন বললাম আমি তো যাবো না, তুমি যতক্ষণ না পর্যন্ত সত্য কথা আমাকে না বলছো আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাবো না। পরে এক পর্যায়ে বলতেছে হ্যাঁ আমি আমার চাচারে পছন্দ করতাম এবং পছন্দ করে আমি আমার চাচাকে বিয়ে করছি, সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা। এটা বলার পরে আমি তখন ওরা মারতে শুরু করছি উঠা। আমার আব্বা তখন আমার ধরে রাখতে পারতেছে না, অনেকগুলো মাইট দিতেছি। মারের এক পর্যায়ে ও তখন বলতেছে তুই আমার মেরে ফেল, ডিরেক্টলি আমাকে এখান থেকে মেরে চলে যা, কারণ তুই যদি আমাকে মেরে ফেলাস তাহলে আমার মায়ের ইজ্জতটা বেঁচে যাবে আর আমাকে তো কষ্ট সহ্য করতে হবে না। আমি তখন বলছি তোমার মায়ের ইজ্জত, তুমি মরে গেলে তোমার মায়ের ইজ্জত বাঁচবে কীভাবে? এটা কী ধরনের কথা বলতেছো? এবার তখন বলে আমি তোমাকে বলতে চাই না কিন্তু তোমাকে বলতে বাধ্য করলা, তুমি আমার মাথা ছুঁয়ে কসম করো যে কথা তুমি কাউকে বলবা না। আমি তখন বললাম যে ঠিক আছে আমি তোমার মাথায় হাত দিয়ে কসম করলাম, আমি কথা কারো কাছেই বলবো না, আমি কথা কাউকে জানাবো না। আমাকে বলে যদি কাউকে না জানাও তাহলে শোনো, আমার আম্মা যেই বাথরুমে গোসল করতো ওই বাথরুমে আমার চাচা মোবাইল ফিট করে রাখে এবং মোবাইল ফিট করে আমার মায়ের এইচডি গোসলের পুরো ভিডিও উনি করে ফেলে। উনি ওই ভিডিও আমাকে পাঠায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে আমাকে বলে যে তুই যদি আমার কাছে না আসিস, আমার সংসার না করিস, তাহলে আমি এই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেব, তোর মাকে আমি দুনিয়ার সামনে ল্যাংটা করে দিব। আমি তখন চাচারে বললাম যে চাচা এটা আপনি কেন করবেন? উনি আমার বললো আমি করব, আর তুই যদি এই কথা তোর মাকে বা তোর জামাইকে বা কাউকে জানাইছিস, তুই আমার সংসার করিস বা না করিস, আমি ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেব। আমার তখন হঠাৎ করে আমার আম্মু আমার সাথে খুব ফ্রেন্ডলি ছিল, আমরা অনেক বন্ধুত্বপূর্ণ ছিলাম। একদিন আমি হঠাৎ করে একটা খারাপ ভিডিও আমার চোখে পড়ে, কোনো এক লোক বিদেশ থেকে তার বউকে তার দেবরে আদর করতেছে বা এরকম কিছু একটা ভিডিও পড়ে, হঠাৎ করে একটু অশ্লীল টাইপের। আমি তখন আম্মাকে বলি যে আম্মা এই মহিলাগুলো এইরকম কাজ করে পরে মুখটা দেখে কেন? আমার আম্মা বলে আমি যদি ওদের জায়গায় হইতাম তাহলে আমি আত্মহত্যা করে মরে যেতাম, আমার শরীরটা অন্য কেউ দেখার আগে আমি আত্মহত্যা করতাম। আমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যথেষ্ট দিনদার একজন মহিলা, ইমানদার একজন মহিলা। তো যখন আমার আম্মার কথাটা আমার মনে হলো, আমি তখন ভাবলাম যে আম্মুর কাছে যদি আমি বিষয়টা বলি তাও আম্মু নিতে পারবে না, আত্মহত্যা করবে। তোমাকে যদি বলি তুমিও ঝামেলা করবা, তুমি আমার চাচার কাছে যাবা, আমার চাচার গায়ে হাত তুলবা, চাচাকে মারবা, তখন পরিস্থিতিটা আরও বেশি খারাপ হবে। যার জন্য নিজের দুঃখ কষ্ট সমস্ত কিছু বুকে চাপা দিয়ে এক পৃথিবী কষ্ট বুকে নিয়ে এই 9টা মাস আমি মানুষরূপী কুকুরটার সাথে সংসার করে যাচ্ছি। আমি না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে, না পারি নিজের ভিতরে রাখতে, না পারি ভিতর থেকে বের করে কাউকে জানাতে। এক মরণ যন্ত্রণায় আমি আমার দিনগুলো কাটাইতেছি। আমি তখন বললাম ইভা আমি তো তোমার স্বামী, আমার উপরে এই বিশ্বাস ছিল না যে আমার কাছে বললে আমি কাউকে বলতাম না। ও আমাকে বলে আমি জানি না, আমি পাগল হয়ে গেছিলাম আমার মায়ের জীবন বাঁচানোর জন্য, আমার মায়ের ইজ্জত বাঁচানোর জন্য আমি আমার ওই বাপের
ভাই বাপের বয়সী চাচাকে বিয়ে করি। পরে আমি বললাম ইভা তুমি আমার সাথে চলো। ও বলে না আমি তোমার সাথে যাবো না, তোমাকে তো আমি সব সত্য কথা বললাম, তুমি তো সব সত্য কথা শুনছো, এবার তুমি এখান থেকে চলে যাও, তুমি আর এখানে থাকো না। কারণ তুমি যদি এখানে থাকো চাচা যদি কোনো সময় এসে দেখতে পাবে যে তুমি এখানে আসো, তোমার দেখতে পেলে তোমার মেরেই ফেলবে, তোমারও মারবে আমারও মারবে, তুমি এখান থেকে চলে যাও। বলছি না আমি যাবো না। আজকে 9টা মাস তুমি এক ঘরের ভিতরে যেরকম করে কাঁদতেছো, এই 9টা মাস আমি মামুন রাস্তায় রাস্তায় পাগলা কুত্তার মতো তোমাকে খুঁজছি। এত খোঁজার পর যারে পাইছি তারা কি এত সহজে ছাড়বো? তুমি আমার সাথে চলো। ও বলে আমি যাবো না। আমি বললাম তোমাকে যাওয়া লাগবে। ও আমাকে বলে যতক্ষণ না পর্যন্ত চাচার কাছ থেকে এসব ভিডিও আপনি নিতে না পারেন ততক্ষণ পর্যন্ত আমি যাব না। যদি চাচার কাছ থেকে ওইসব ভিডিও আপনি নিতে পারেন আমি কথা দিলাম আমি এখানে থাকবো না, আমি এই জায়গা থেকে চলে যাব। এই কথা বলার পরে আমি বললাম যে ঠিক আছে আব্বু উঠো। পরে আব্বারে উঠাইলাম, উঠাইয়া আব্বার নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর চিন্তা করতেছি কী করা যায়, কারণ কোনো না কোনোভাবেই যদি আব্দুল হারিসের কানে বিষয়টা চলে যায় যে ইবা আমাকে এগুলো বলে দিছে, তিনি তখন এই ভিডিওগুলো সব ইন্টারনেটে ছেড়ে দেবে। ইনিও খুব রাগী একজন মানুষ। এরকম করে 3 দিন 4 দিন পরে আমাদের বাড়িতে একটা 40 জাওয়াত ছিল, মানে আমাদের গ্রামে। তো সেই জাওয়াতে আব্দুল হারিস আসছে। আসার পরে আমার বন্ধু ছিল এলাকাতে পোলাপাইন, তারা বলতেছে হারামির বাচ্চা দেখ কেমন খানা খাইতে আসে। আমার হঠাৎ করে কেন জানি মনে হলো যে ওরা আটকা। হ্যাঁ সবারই বলছে যে ওরা আটকা। পোলাপাইন বলে কী কোন ভাই? আমি বললাম হ্যাঁ ওরা আটকা, ও খাওয়া শেষ হয়ে বাইরে আসলে ওরা আটকাই ফেলবি। আটকাইয়া আমাদের একটা গোসলা বাড়ি আছে, যে গোসলা বাড়ির মধ্যে নিয়ে যাবে, নিয়ে ওরা না বাইন্দা রাখবি। প্রায় ঘড়ির সময় 11টা 11:30 যখন খাবার খেয়ে যখন যাচ্ছিল মোটর সাইকেলে করে, সেই জায়গাতে পোলাপাইনের রাস্তা ওনারা ধরে 2টা গোসলা বাড়িতে নিয়ে বাইন্দা রাখে। 2টা বাজে গোসলা বাড়িতে আমি যাই, আমাকে দেখে তো খুব গালাগালি করতেছে যে তোর এত বড় সাহস, তুই আমার এখানে না বাইন্দা রাখছিস, তুই জানোস আমি কি, আমার এলাকায় আমার পাওয়ার সম্বন্ধে তুই জানিস, আমার কথায় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা পর্যন্ত উঠে আর বসে, আর তুই আমার মতো লোকেরাই না এই গোসলা করে বাইন্দা রাখলি, তুই জানোস তোর এই পরিণতি কী হবে? আমি বললাম জানি না পরিস্থিতি কী হবে, পরিণতি কী হবে এটা আমি জানি না, বাঁচবো কি মরবো সেটাও আমি জানি না। তবে আপনি যেটা করছেন এটা ভালো করেন নাই, আমি আপনাকে এখানে মেরে ফেলবো। আপনি ইবার সমস্ত ভিডিও, ইবার মায়ের সমস্ত ভিডিওগুলো এখন ডিলিট করবেন। এই বলে তার ফোনটা হাত থেকে নিয়ে একটা আসার দিয়ে আমি ফোনটা ভেঙে ফেলি। পরে তিনি বলে তুই আমাকে ছাড়, যদি না ছাড়িস এবার মায়ের ভিডিও অনেক জায়গায় আছে, আমি অনেক জায়গায় ভিডিওগুলো সেভ করে রাখছি, আমি এগুলো সব ইন্টারনেটে ছেড়ে দিব। যদি তুই আমারে মেরে ফেলিস তাহলে মেরে ফেল, আর তা না হলে আমাকে ছেড়ে দে। পরে আমি চিন্তা করলাম কী করা যায়, মারা তো আর যাবে না, মেরে ফেললে তো আরও বিপদে পড়বে, একটা মার্ডার খেয়ে যাবো। বাড়িতে গেছি, আবার বাড়িতে যাওয়ার পর পোলাপাইন দিয়ে কিন্তু ওরা এখানে আটকেই রাখছি। বাড়িতে গেছি, আমার শরীর থেকে ঘাম বেরোইতেছে, আব্বু দেখেই বুঝে ফেলছে কিছু একটা হয়েছে। আব্বু আমার বলে কিরে বাবা কী হয়েছে? আমি বললাম আব্বু তোমার কাছ থেকে কিছু লুকাই না, দেখো আব্বা এমন এমন ঘটনা। আমি ওরে আনছি, এনে এমনি বাইদা রাখছি। আমার আব্বা বলো ওইখানে বাইদা রাখছস, ওইখানে রাখ, আর কোনো দিকে আনিস না, তুই ওইখানে জামি আইতাছি। আমি তখন ওইখানে গেলাম, যাওয়ার পরে এরই মাঝে আব্বু তখন করলো কি, আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার সহ থানা থেকে একজন পুলিশ নিয়ে ওই জায়গায় গেছে, মানে গোসলা বাড়িতে গেছে। তখন 4টা বাজে, 4টা বাজে গোসলা বাড়িতে গেছে। যাওয়ার পরে আমার আব্বা তখন বলতেছে যে এই মেয়েরে কল দে, কারণ এবার যদি আমরা এখানে ডিরেক্টলি ওর চাচার সামনে নিয়ে আসো কিন্তু সত্যটা বলবে না। এবার চাচার মুখে কষ্টে পেঁচিয়ে আমার আব্বা তখন বলতেছে এবারে কল দে, কল দিয়া সত্যতা সবাইরই শোনায় দে। থানার পুলিশ ছিল, আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার দুজনেই ছিল, আবার এলাকার কিছু গণ্যমান্য মুখের সামনে। আমি তখন এবারে কল দিলাম, এবারে কল দিয়ে বললাম ইভা তুমি যে আমাকে বললা যে তোমার চাচা তোমার আম্মার গোসল ভিডিও করে ফোনের মধ্যে সেভ করে রেখে তোমাকে দিছে এবং তোমাকে হুমকি দিয়ে বলছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার মায়ের এই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেবো। এই কথাগুলো কি এবার তুমি সত্যি বলছো নাকি আদৌ তুমি তোমার চাচাকে ভালোবেসে আমার কাছ থেকে চলে গেছো? ও তখন আমাকে বলে আরে আমি আর কতবার তোমাকে বলবো যে আমার চাচা নিজের মুখে আমাকে এই কথাগুলো বলেছে, আমার কাছে রেকর্ডিংও আছে, আমার চাচার কথা আমি রেকর্ড করে পর্যন্ত রাখছি, আমার মায়ের ভিডিও আমার চাচা করে রাখছি, রেকর্ডিং না আমাকে একটু শোনাইতে পারবা? আমাকে বলে পারবো। আমি বললাম শোনাও। পরে সে কী করলো, কোন একটা ফোন থেকে না কেউ রেকর্ডিংটা শোনাইলো। ওই রেকর্ডিং আমার চাচা ওকে বলতেছে যে তুই যদি আজকে রাতের মধ্যে না আসিস কালকে সকালে তোর মা সারা দুনিয়ার সামনে ল্যাংটা হয়ে যাবে। মুহূর্তের মধ্যে পুলিশ বলতেছে ওকে ছাড়েন, ওকে ছাড়েন। ছাড়লাম, পুলিশ তারা হ্যান্ডকাপ পরাইলো, থানায় নিয়ে গেছে। থানায় আমাদের একটা চেয়ারম্যান মেম্বার সবাই থানাতে গেছে, যা বলে যে দেখেন এখন যদি ওনাকে এইভাবে ছেড়ে দেন উনি এখান থেকে বের হয়ে ওই ভদ্র মহিলার ভিডিওগুলো সব ইন্টারনেটে ছেড়ে দেবে, তো মহিলাটা আত্মহত্যা করবে। তখন পুলিশ ওনার কাছ থেকে মোসলেখা নিল, মানে কাগজে স্ট্যাম্প নিল,
অন্য কেউ যদি এই ভিডিও মানে ওর মায়ের কোনো ভিডিও যদি অন্য কেউ নেটে ছাড়ে বা কোনো ভার্চুয়ালে ফেসবুক ইন্টারনেট বা কোথাও যদি এই ধরনের ভিডিও পাওয়া যায়, তাহলে ওনার জেল হবে এবং ফাঁসিও হয়ে যেতে পারে। এমনভাবে ওনার কাছ থেকে মুচলেকা নিয়ে, কঠিনভাবে মুচলেকা নিয়ে ওনাদের এলাকার চেয়ারম্যান, আমাদের এলাকার চেয়ারম্যান, আরও গণ্যমান্য 8-10 জন লোক নিয়ে বসে তারপর হচ্ছে ওনাকে থানা থেকে ছাড়া হয়। ওনাকে থানা থেকে ছাড়ার আগে আমি ইবাকে নিয়ে আসি, আমার মা, বাবা এবং ইবার মা সহ যায়। এবার আম্মা সহ গিয়ে এবার আম্মাকে সব কিছু বলা হয়। তিনি তখন এবার আম্মাকে তো অনেক স্ট্রং, অনেক শক্ত। তিনি আমাকে বলে, আমার বোকামি আমাকে বললো না কেন, আমাকে একটা আবার বলতো, ও আমার ভিডিও কেমনি ইন্টারনেটে ছাড়বে আমার দেখাইতাম। পর এবার আম্মা সহ আমার আম্মা আমার সবাই গিয়ে ইবাকে তখন ওই বাড়ি থেকে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ ইবা তখন ওই বাড়ি থেকে আসার পর ইবা তখন আমার সাথে আবারও থাকতে শুরু করে। ওর চাচাকে তখন থানা থেকে ছেড়ে দেওয়া হয়, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ভাই তখনই ঘটে সবচেয়ে মারাত্মক ঘটনাটা। ইবা যখন আমার বাড়িতে আসে তখন আমার ওই 3 ভাবি মিলে একসাথে ইবাকে অপমান করতে শুরু করে। সবাই বলে যে চাচার সংসার কইরা, মা মেয়ে দুজনে মিলে চাচার সংসার করো, 9 মাস নিজের আপন চাচার সাথে থাইকে আসছো। মানে এমনভাবে ইবার সাথে কথা বলে যেটা আসলে মেনে নেওয়ার মতো না, যেটা আসলে মানতে পারতেছি না। এতভাবে ওর সাথে কথা বলে যে এটা আসলে কীভাবে নিব। এবার বারবার বলে আমার কাছে এসে প্রতিটা রাতে কান্না করে, দেখো এইভাবে এটা বলছে, ওইভাবে এটা বলছে। আমি তখন বলি, শোনো, কোন ভাবি কী বলছে এটা বাদ দাও, তুমি আমার বউ, কোনো ভাবির কথায় কোনো কিছু যায় আসে না। আমি তোমার স্বামী, আমি তোমার সব কিছু দেখবো। আমাকে বলে না, আমি আত্মহত্যা করবো, আমি এই পরিবারে থাকবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এই পরিবারে থাকবো না। পরে আমি ওকে কী করলাম, এই জায়গা থেকে ঢাকাতে নিয়ে গেলাম। আমি তখন ঢাকাতে একটা চাকরির কথাবার্তা বলছিল, একটা কথা হয়েছিল, ওই চাকরির সুবাদে আমি তখন ঠাকুরিয়াতে করে ঢাকাতে নিয়ে গেলাম। এবং ঢাকাতে নিয়ে যাওয়ার পরে এবার আমার 3 ভাই মিলে, 3 ভাই করলো কি, তাদের 3 বউকে নিয়ে চলে আসছে। মানে আমার বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই সবাই তাদের বউকে, তারা তো সবাই ঢাকায় চাকরি করতো, তারা সবাই তাদের বউকে যে যার মতো ফ্ল্যাটে নিয়ে আসছে। এখন বাড়িতে আমার বাবাও অসুস্থ, মাও অসুস্থ, মানে দুজনেই ঘর থেকে বেরোইতে পারে না। এক কথায় তারা দুজনেই ঘরে থাকে, অনেক অসুস্থ। আব্বাও তখন খুব ভেঙে পড়ছে, অনেক অসুস্থ। তাদেরকে দেখাশোনা করার জন্য তো একটা লোক লাগে। তো এখন আমি বড় ভাইকে বললাম যে, বড় ভাই এটা কোন ধরনের কথা? আমার বড় ভাইয়া বলে, তুই যদি তোর বউ নিয়ে ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি নিয়ে থাকতে পারিস, তাহলে আমি কেন আমার বউ নিয়ে ঢাকাতে থাকতে পারবো না? মেজো ভাইয়া, ছোট ভাইয়া সবাই কি কথা বলে যে আমরা আমাদের বউকে নিয়ে শহরে থাকবো। তুই যেরকম তোর বউকে নিয়ে শহরে থাকতে ইচ্ছে করে, আমারও তো ইচ্ছে করে আমার বউ নিয়ে আমি শহরে থাকবো, আমার বউ আমার সাথে চলবে ফিরবে, খাবে দাবে, আমার বউ কেন গ্রামে থাকবে? এবারে বললাম যে এবার কী করবো? এবার বলে, তোমার আব্বা একজন ফেরেস্তা, আমি ফেরেস্তার কাছে যেতে চাই, তাহলে তুমি আমাকে পাঠাই দাও, ভাবিরা সবাই যে যার ফ্ল্যাটে থাকুক। এবার আমি কী করলাম, আমার আব্বারে ওইখানে পাঠিয়ে দিলাম, ইবারে বাড়িতে পাঠাইলাম। বাড়িতে পাঠানোর পরে আমার আব্বার খুব সেবা যত্ন করতো, অনেক আদর করতো। এবং আদর করার সূত্র ধরে আমার আব্বার তো মারার পথে তখন ওই সময় আমার আব্বা তখন করলো কি, হঠাৎ করে আমাদের এলাকাতে একটু আমার আব্বাই ধরেন এই ভেজালটা আব্বাই লাগাই দেয়, আব্বার কারণে মূলত এই ভেজালগুলো লাগে। আমার আব্বা তখন করলো কি, আমাদের এলাকাতে একটু জায়গা ছিল আর কি, আমার আব্বার খুব পছন্দের একটা জায়গা। আব্বা ওখানে একবার বলছিল মসজিদ করবে, রাস্তার একদম পাশে। আমার আব্বা তখন করে কি, ওই জায়গাটা ইবার নামে লিখে দেয়। এবং ইবার নামে যখন জায়গাটা লিখে দেয়, মুহূর্তের মধ্যে বিষয়টা তখন আমার ভাইদের কানে চলে আসে। ভাইরা তখন জেনে যায় যে আমার আব্বা ইবার নামে জায়গা লিখে দিছে। ভাইয়ের এবার পাগলা কুত্তা হইয়া সবাই তাকে বউরে আবার বাড়িতে পাঠায়, আর ভাইরাও তখন বাড়িতে যায়। এই শুরু হয় ইবার উপর অত্যাচার। আয় হায়, এমন যে অত্যাচার বলার মতো না। আমার ভাবির আমার বউয়ের গায়ে হাত পর্যন্ত তোলে, এত পরিমাণের হাত তোলে, ওকে মারে, অত্যাচার করে। এইভাবে অত্যাচার করতে করতে এবার এগুলো নিতে পারতেছে না। সে একদিন তার বাপের বাড়িতে যায়। বাপের বাড়িতে তার চাচা আছে, এরপরেও যায়। ওই বাড়িতে গিয়ে 3 দিন পর্যন্ত থাকে। 3 দিন থাকার পরে আমি জানি না কি এমন ঘটনা ঘটে, ওই বাড়িতেই বা তখন বিষ খায়। রাতের বেলায় খবর আসে এবার বিষ খাইছে, হসপিটালে নিয়ে গেছে। আমরাও হসপিটালে দৌড়ে যাই এবং হসপিটালের মর্গে গিয়ে তখন দেখতে পাবো লাশ পড়ে আছে। জানতে পারলাম ওই বাড়িতে ওই দিন নাকি এবার যেদিন বিষ খায়, ওই দিন ওর চাচাও নাকি ওই বাড়িতে ছিল না, ওর চাচাও নাকি কোনো কাজে ঢাকা গেছে। আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমার বাড়িতে এত অত্যাচার হইলো, এত অবিচার হলো, তারপরেই বা কোনোদিন মুখ থেকে একবার বেদ করে না যে আমি আত্মহত্যা করব, আমি মরে যাব। এই কথাটি বা একটা বারের জন্য কিন্তু মুখ থেকে বের করে নেয়।
অথচ সেই ইভা কিভাবে আত্মহত্যার মতো এমন জঘন্য একটা কাজ করে ফেল। আপন ভাই মর্গে গিয়ে যখন আমি ওর লাশটা দেখলাম, আমার কাছে মনে হয় সাদা কাপড়ে একটা গোলাপ ফুল ফুটে আছে। কাপড়টা টান দেওয়া মাত্র একটা গোলাপ ফুল আমি দেখতে পেলাম। আমার ওই জলে জ্যান্ত বউটারে তখন কাটার জন্য নিয়ে যাওয়া হয়। কেটে ভিতরটাকে খালি করে খোসাটা এনে আমাদেরকে দেয়। যত্ন করে ওই খোসাটাকে সাদা কাপড়ে পেঁচিয়ে আমি অন্ধকার কবরে রেখে উপর দিয়া বাঁশ দিয়ে মাটি দিয়ে দিই। আমার ইভা চলে গেল পরপারে। এই জীবনে তার সাথে আমার আর দেখা হবে না। আজও প্রতিটা রাত আমি এবার কবরের কাছে গিয়ে হাত তুলে কান্না করে বলি, আল্লাহ, আত্মহত্যা তো মহাপাপ আমি জানি, কিন্তু আমি তো তার স্বামী। আমি তোমার কাছে হাত তুলে চোখের জল ছেড়ে কান্না করে বলি, আল্লাহ, স্ত্রীর জন্য যদি স্বামী দোয়া করে সেই দোয়া নাকি তুমি কবুল করো। যদি কবুল করিয়ে থাকো, হে মহান প্রভু সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন, পরম দয়াময় আল্লাহ, তুমি আমার বউকে জান্নাতে নিয়ে যাও। দুনিয়াতে থাকতে আমার বউটা দোজখের আগুনের মতো ধাউ ধাউ করে চলেছে। একটু সুখ, একটু শান্তি, একটু ভালোবাসা পাইনি কারো কাছে। ওগো আল্লাহ, ওগো পরম দয়াময় প্রভু, আমার মহান রাব্বুল আলামিন, তুমি আমার বউকে কবর দেশে আর কষ্টে রাখো না। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ মামুন ভাইয়ের বাস্তব এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমার কেউ একজন আমাকে কিছুদিন আগে বলেছিল যে আপন ভাই, ভালো মানুষগুলো বেশি দিন বাঁচে না। আসলে এটাই সত্য যে ভালো মানুষগুলো এই দুনিয়াতে বেশি দিন বাঁচে না। যেমন অনেকগুলো বাঘের মাঝে যেমনি কয়েকটা হরিণ বসবাস করতে পারে না, তেমনি আমাদের এই পৃথিবীতে মানুষরূপী ওই হিংস্র জানোয়ারগুলোর মাঝে সহজ সরল ভালো বোকা মানুষগুলো বসবাস করতে পারে না। এই জন্য হয়তো লোকে বলে যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।